আমরা একটু যেটা প্রসঙ্গে ছিলাম, আপনারা জাভাস্ক্রিপ্ট ডিজাইনটা নিয়ে যতটুকু হয়েছে মনে করেন যে মোটামুটি একটা লেভেলে আসছেন। আশা করতেছি যে এই লেভেলটা দিয়ে অন্তত এখন তো আপনি চাইলে স্টাডি করে ডিজাইনে কাজ করতে পারবেন। এমন না যে আপনাকে কোনো একটা কাজ দিল সেটা আপনি করতে পারবেন না বা টেনশন করবেন, ব্যাপারটা এরকম না। যেমন আমি আপনার এক্সাম্পল বলি, আমি এখন নতুন একটা জব করতেছি, যে জবে ফ্রন্ট এন্ডে একটা ফ্রেমওয়ার্ক Vue.js নিয়ে কাজ করতে হবে। এই Vue.js নিয়ে আমি জীবনে কাজ করে নাই, কিন্তু তারা কিন্তু আমাকে ওখানে ইনক্লুড করাইছে, মানে জবটা আমার হয়েছে, বিকজ তারা জানে যে আমি চাইলেই শিখে নিতে পারবো। তো আমি কিন্তু Vue.js নিয়ে কাজ করি না কোনোদিন। তাহলে আমার যেটা হয়েছে, আমি কি করতেছি, কাজ করতেছি, আমি অলরেডি কাজ করতেছি, দুই একদিন স্টাডি করলাম, তারপরে আমি এখনো যদি প্রবলেম হয় সেটা দেখে দেখে কাজ করতেছি। কিন্তু তাই বলে আমি কি বলবো যে আমি কাজ পারবো না? তো আপনাদেরকে যদি একটা ডিজাইন দেওয়া হয়, কঠিন একটা ডিজাইন, কঠিন ডিজাইন, তো এখন ওই টাইপের ডিজাইন হয়তো আপনি কখনো করেন নাই, কিন্তু এমন কি আছে যে আপনি পারবেন না? বলেন, না পারার কিছু আছে? একটা ডিজাইন যেটা আপনি এই HTML CSS বুটস্ট্র্যাপ থেকে ডিজাইন করবেন, সেটাতে না পারার কি আছে বলেন? পারা যাবে, কিন্তু একটা সময় লাগতে পারে। হ্যাঁ, সময় তো লাগবেই। আমি Vue.js পারি না, তো আমাকে তো সে প্রথম দিন কাজ দিছে, আমি করতে পারি নাই। প্রথম দিন তো আমাকে কাজ দেয় না, আমাকে বলে নাই যে আপনি প্রথম দিনই করে দেখান। সে বলতে ঠিক আছে, সমস্যা নাই, আপনি শিখেন, কাজ শিখেন, করেন। ঠিক আছে, আমাকে সময় দিচ্ছে, তো সেই সময় অনুযায়ী আমি কাজ করছি। বোঝা গেছে আমার কথা? মানে আমি কি বোঝাতে চাচ্ছি? জি। তো আপনাদের মধ্যে সেই কনফিডেন্স থাকতে হবে। এখন আমি যদি প্রথম দিন যখন আমাকে বললো যে Vue.js দিয়ে কাজ করতে হবে, আমি তার ভয়ে ওখান থেকে জবটা ছেড়ে দিইনি। জব ছেড়ে চলে আসছি? জব ছেড়ে দিয়ে কিন্তু চলে আসি নাই। আমি জানি যে আমি পারবো, আমি জানি আমি সেটা করতে পারবো। তো ইনশাল্লাহ আমি সেটা করতেছি। এই যে এটা Vue.js দিয়ে করা, এখানে ক্লিক করব, এটা ডিলিট হবে, একটু এরর আছে, মানে লোড নেবে না পেজগুলো আর কি। এটা কাজ করতেছিলাম। তো যাই হোক, সেটা কথা না। এখন কথা হচ্ছে যে আপনাদের যদি ডিজাইনের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে থাকে, তাহলে আমরা এখন জাভাস্ক্রিপ্টে ফুল মনোযোগ দিতেই পারি। জাভাস্ক্রিপ্টটা কি প্র্যাকটিস করছেন? কে আছে বলেন একটু, কে কে প্র্যাকটিস করছেন? আমি করছি নিশাদ, ভাইয়া। জাহান, নিশিত প্র্যাকটিস করছিলেন? হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি না, প্র্যাকটিস করছি। হ্যাঁ, কেমন প্র্যাকটিস করা করছেন? হ্যাঁ করছি ভাইয়া মোটামুটি। পারবেন যেগুলো জি করেছি? ভাইয়া পারবো। জি ভাইয়া ভাইয়া পারবো। ভাইয়া পুরাতন কথা কিছু বলতে পারবো? কোনটা? মানে হয়েছে যে ওই যে আমি কয়েকটা ডিজাইন করছি আর কি, ইউটিউবের ভিডিও দেখা প্লাস নিজেও ট্রাই করছি, কিন্তু হয়েছে কি মানে কেন জানি মনে হচ্ছে না যে যারা অ্যাডভান্স হয়েছে তার সাথে আমি মানে অ্যাটাচ করতে পারতেছি না। গ্রুপে এখন আর মিটিংও হয় না, কেউ হইতেছে না, মানে মোটামুটি পিছিয়ে গেছি। বাট জাভাস্ক্রিপ্ট আমি বলবো যে মানে মোটামুটি ভালোই লাগছে ভাই। যা যা করেছেন আমি 3 দিনে সবগুলো প্র্যাকটিস করছি, আর ভালো লাগতেছে জাভা করতে। ডিজাইনে কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, আপনি যখন ডেভেলপার হয়ে যাবেন, দ্যাট মিনস আপনি জাভাস্ক্রিপ্ট পারেন, হয়তো PHP শিখবেন, বুটস্ট্র্যাপ শিখবেন, তখন যেটা হবে আর কি, আপনি কিন্তু ডিজাইন আর করবেন না। একটা জিনিস আমার এই স্ক্রিনে দেখা যাচ্ছে, একটা ডিজাইন দেখতে পাচ্ছেন? জি জি, স্ক্রিন দেখা যাচ্ছে ভাইয়া। দেখা যাচ্ছে স্যার। এখন আপনাকে আমি যদি এটা ডিজাইন করতে বলি, আপনার কিন্তু মাথা ধরে যাবে, ঠিক কিনা বলেন? জি আপনাকে জি না, ভাইয়া। যদি আমাকে ডিজাইনটা করতে দেওয়া হয় আমার বিরক্ত লাগবে। আমি করতে পারলেও আমি আসলে এই ডিজাইনটা আমি করব না, এই ডিজাইনটা আমি করব না, করতে পারলেও আমি করব না। কারণটা হচ্ছে, এইরকম ডিজাইন আমি কেন করব হাত দিয়ে কষ্ট করে বলেন? আমার আসল উদ্দেশ্যটা কি? আমার আসল উদ্দেশ্যটা হচ্ছে একটা ক্লায়েন্ট প্রজেক্ট দিচ্ছে, প্রজেক্টটা সাকসেসফুলি করা, সেটা আমি যেভাবেই করি। এখন আমি যেটা করি, এই প্রজেক্টটা আমি কি করব, ডাউনলোড করব, 2 মিনিট লাগবে ডাউনলোড করতে। গুগলে এরকম অনেক ফ্রি টেমপ্লেট পাওয়া যায়, ডাউনলোড করব। এখন ডাউনলোড করলে এইরকম একটা টেমপ্লেট দিবে, এটা কিন্তু টেমপ্লেট, দেখেন আপনি এখানে দেখা
এই যে দেখেন admin.lt.io, এটা একটা সাইট। এই সাইটে আসলে আপনি এই টেমপ্লেটটা পাবেন। এখানে একটা ক্লিক করলে এই টেমপ্লেটটা ডাউনলোড হবে। এখানে একটা জাস্ট ক্লিক করবেন, ক্লিক করলে টেমপ্লেটটা ডাউনলোড হবে। ডাউনলোড হওয়ার পর আপনি ওখানে একটা ইন্ডেক্স ফাইল পাবেন। ইন্ডেক্স ফাইলে যদি ক্লিক করেন, যেমন আমি দেখাচ্ছি, এটা আমার ডাউনলোড করা কোথাও না কোথাও আছে, আসলে জানি না যে কোথায় আছে, আল্লাহ জানে। এই যে অ্যাডমিন এলটি নামে একটা ইয়ে আছে, ঠিক আছে? আমার এটা কোথায় আমি রাখছি আসলে, কোথাও না কোথাও তো আছে। এই যে অ্যাডমিন এলটি এত এটা আছে, এটাতে ওপেন করেন, দেখবেন যেখানে অনেকগুলো ফাইল আছে। এখান থেকে আপনি যে ইন্ডেক্স ফাইলটাতে ডাবল ক্লিক করলে কি হবে, ব্রাউজার ওপেন হবে। আমার কথা বুঝতে পারতেছেন এটা? জি ভাইয়া, বুঝতে পারছি। মানে আপনি একটা ওইরকম তাহলে এই যে টেমপ্লেট ডাউনলোড টেমপ্লেট করে দেখেন, রাখছেন। এখন আমি তো এটা ডাউনলোড করলাম, এটা তো আমি ডাউনলোড করলাম, এত সুন্দর একটা জিনিস আছে। আমাকে চিন্তা করতে হবে আমার যে ক্লায়েন্টটা চাচ্ছে সে ক্লায়েন্টের ডিজাইনটা কিরকম হবে, ক্লায়েন্ট আসলে ডিজাইনটা কিরকম চাচ্ছে। তো সেই ডিজাইনের উপর বেসিস করে আমি একটা পছন্দ করবো ডিজাইন। তো আমি অনেক ঘাটাঘাটি করে দেখলাম যে হ্যাঁ, এরা যে ডিজাইনটা দিচ্ছে, এই অ্যাডমিন এলটি এরা যে ডিজাইনটা দিচ্ছে, সেই ডিজাইনটা দিয়ে আমার পারপাসটা সার্ভ হচ্ছে, কোনো সমস্যা নাই। আমি আসলে এইরকমই একটা চাচ্ছি। অ্যাডমিন টেমপ্লেট আরো বিভিন্ন ডিজাইনে থাকতে পারে, কিন্তু আমি এইরকমই একটা চাচ্ছি। এখন এটা তো একটা টেমপ্লেট, এটাই আপনি শুধু ডাউনলোড করে হুবহু আপনি কাস্টমারকে দিয়ে দিবেন? না, এটার কাস্টমার কেন কিছু দেবে? আপনাকে কি করতে হবে, কাস্টমাইজ করতে হবে। এখানকার বিভিন্ন জিনিস আপনাকে চেঞ্জ করতে হবে। তো সেই চেঞ্জ করার জন্য তবে আপনাকে শিখতে হবে, জানতে হবে আগে সেই জিনিসটা আপনি শিখছেন। এই জিনিসটা আপনাকে শিখতে হবে যে কোথায় কি আছে আর কোথায় কি নাই। আমি শিওর যদি আপনি এই ফাইলটা ওপেন করেন, যে index.html ফাইলটা আপনি ওপেন করেন, আমি আপনাদের ওপেন করে দেখাচ্ছি। এটা index.html এর ফাইলটা আমি ওপেন করে দেখাচ্ছি। এই যে দেখেন index.html এর ফাইল। এই ফাইলের কোডগুলো আমি জানি যে আপনি সবগুলো পড়ে বুঝতে পারবেন যে কোথায় কি করে দেওয়া আছে। এখানে সুন্দর করে কমেন্ট আউট করে দেওয়া আছে, যেটা ড্রপ ডাউন মেনু, নোটিফিকেশন ড্রপ ডাউন মেনুগুলো এখানে আছে। তো আপনি চাইলে কি করতে পারেন, এখান থেকে কোনো মেনু চাইলে উঠাই দিতে পারেন, আবার নামাই দিতে পারেন। আপনি যদি আমাকে এই ডিজাইনটা করতে বলতেন তাহলে আমিও হয়তো পারবো, মানে কত সময় লাগবে তার ঠিক ঠিকানা নাই। আসলে লাগে না এইসব ডিজাইন করা, আপনি অটোমেটিক্যালি পেয়ে যাবেন। তবে কেন শিখতেছেন তাহলে, কেন শিখতেছেন? যে আপনার কাস্টমাইজেশন করার ক্ষেত্রে সুবিধা হবে। এই ডিজাইন সম্বন্ধে কারা ভালো কাজ করবে? যারা হচ্ছে ইউআই ইউএক্স ডিজাইন নিয়ে কাজ করে, মানে মূলত ডিজাইনার হিসেবে যদি আপনি কি করতে চান, ডিজাইনার হিসেবে যদি আপনি কোথাও জব করতে চান, তাহলে সেক্ষেত্রে হয় কি, আপনাকে কিছু ইউনিক কিছু ডিজাইন চিন্তা করতে হবে। আপনাকে তো আসলে নিয়ে জবটা দেওয়া হয়েছে শুধু ডিজাইনার হিসেবে, আপনি ডিজাইন করবেন। তার মানে ডিজাইনার কাজ করা কি, আপনি একটু ইউনিক করবেন। এইরকম তো আপনার অ্যাভেলেবেল সব জায়গাতে পাবেনি গুগলে সার্চ করলে, কিন্তু আপনি এমন একটা ডিজাইন করবেন যেটা একটা ইউনিক, যেটা হয়তো সব জায়গাতে পাওয়া যাবে না। কাস্টমার স্যাটিসফাই করার জন্য এরকম দরকার। কিন্তু যখন আপনি ডেভেলপার হিসাবে জয়েন করবেন কোনো কোম্পানিতে বা যেখানে কাজ করবেন, দেখবেন যে এই ডিজাইনটা খুব বেশি আপনার প্রবলেম করবে না। যেটা আমি আপনাদেরকে এক্সাম্পল হিসেবে বলছিলাম, যখন আপনি এসএসসি ক্লাস 9 এর আগ পর্যন্ত পড়াশোনা করেন, তখন কিন্তু আপনি অঙ্ক, বাংলা, ইংরেজি সবই গুরুত্ব সমান করে দেন। যখন আপনি সায়েন্স নেন ক্লাস 9-এ ওঠার পর, তখন দেখবেন আপনি কেমিস্ট্রিতে, ফিজিক্সে যে পরিমাণ সময় দেন, সেই তুলনায় বাংলা, ইংলিশে আপনি তার সময় অর্ধেকও দেন। এটা বাস্তবতা। কিন্তু তার আগ পর্যন্ত কিন্তু আপনি সেম গুরুত্ব সবগুলো দিচ্ছেন। তো যখন আপনি ডেভেলপার হবেন, তখন আর আপনার ডিজাইনের প্রতি গুরুত্ব এরকম দেওয়ার প্রয়োজন হয় না, অটোমেটিক্যালি কাস্টমাইজেশন করবেন। এখানে অনেকগুলো মেনু দেওয়া আছে, এই মেনুগুলো থেকে আপনি কোনো মেনু বাদ দিবেন, কোন একটা নতুন মেনু অ্যাড করবেন, এই জিনিসগুলো আপনি তখন পারবেন। তো ভয় পাওয়ার আসলে কিছু নাই, কিন্তু আসল কাজটা হচ্ছে লেগে থাকা। আপনি ভয় পেয়ে ছেড়ে দিবেন, তাহলে ওই জায়গাতে আপনার কেরিয়ার শেষ। আর যদি আপনি ধরে রাখতে পারেন, তাহলে সেই জায়গা থেকে মনে করেন যে আপনার কিছু একটা হবে। ঠিক আছে? আপনি দেখেন আপনার ব্যাচ থেকে 60 জন 70 জন ছিল, সেখান থেকে আপনার এখন 10-15 জন চলে আসছে। হয়তো আরো সামনে যেতে যেতে আরো 2-1 জন কমে যাবে। আলটিমেটলি তো এভাবেই কমবে, কারণ সবাই যদি 60-70 জনে যদি লাস্ট পর্যন্ত টিকে থাকতো, তাহলে প্রত্যেকটা ব্যাচে যদি এরকম 50-60 জন 100 জন করে টিকতো, তাহলে তো সারা বাংলাদেশে ডেভেলপার ছেয়ে যেত। কিন্তু বাস্তবতা আসলে সবাই হতে পারবে না, এটাই স্বাভাবিক। কাজটা এত ইজি না কি গোলাই খাওয়ার মতো কাজ, আপনি চাইলেন আর হয়ে গেলেন। তো একটা তো ঝামেলা আছেই।
তো যারা আলটিমেটলি টিকে থাকতে পারবে তারাই কি করবে, শাইন করবে এই সেক্টরে, আর আদারওয়াইজ আপনি পারবেন না। আমার কথা বুঝছেন? মন খারাপ করলেন? এই ডিজাইনটা মানে করছিলাম ভাইয়া। কোশ্চেন ডিজাইন এরকম, হ্যাঁ এই ডিজাইনটা করছি। এই জিনিসগুলো কিন্তু প্রয়োজন হবে, বুঝছেন? আপনি এমন কোন ডিজাইন নাই যেটা আপনি পাবেন না। সাপোজ আপনি একটা ই কমার্স সাইট ডিজাইন করতে যাচ্ছেন, আপনি গুগলে সার্চ দেবেন হচ্ছে BOOT বুট। আপনি কি এখন এইচটিএমএল টেমপ্লেট দিতে চাচ্ছেন? আপনি বুটস্ট্র্যাপ বা এইচটিএমএল টেমপ্লেট লেখেন যে HTML ই কমার্স টেমপ্লেট, আপনি একটু ফ্রিও লিখে দিতে পারেন, ফ্রি ডাউনলোড কিছু লিখে দেন, দিয়ে দেখবেন যে কত ফ্রি টেমপ্লেট পাওয়া যায়। ঠিক আছে, একটা ই কমার্স সাইটে ক্লায়েন্ট আসছে, এখন ই কমার্স সাইটে ক্লায়েন্ট আসছে, আপনি কি করবেন, আগে মোটামুটি এই যে পুরো একটা থিম দেখতেছেন, এই থিমটা দিয়ে যেটা হবে, আপনার হয়তো ক্লায়েন্ট স্যাটিসফাই হবে না। ক্লায়েন্ট বলবে যে না, আমার এই জায়গাতে মেনু হবে না, এই জায়গাতে মেনু রাখবো, এই জায়গাতে আমি লোগো রাখবো না, আমি এই জায়গাতে লোগো রাখবো। তো আপনি কি করবেন, ওখানে কাস্টমাইজ করবেন, পুরা জিনিসটার তৈরি করার দরকার নেই। কোথায় গেল? তো এই হচ্ছে বিষয়, আপনাকে আগে চিন্তা করতে হবে যে ক্লায়েন্ট যেটা চাচ্ছে সেটা দিয়ে মোটামুটি কাজটা হচ্ছে কিনা। যদি মনে করেন যে মোটামুটি এটাতে হয়ে যাচ্ছে, তখন আপনি কি করবেন, ওটা ইউজ করবেন, ওখানেই কিছু কাস্টমাইজেশনে কাজ করবেন, পুরা কোডটা প্রয়োজন নাই। এই যে একটা ই কমার্স সাইট, এটা যত সুন্দর করে ডিজাইন করা, যত সুন্দর রেসপন্সিভ, এটা আপনি এই HTML দিয়ে এটা করা আপনার জন্য অনেক ডিফিকাল্ট, মানে সময় লাগবে, পারবেন না ব্যাপারটা এরকম না, বাট সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু আপনি এত সময় কেন ব্যয় করবেন? আপনাকে কয় টাকা দেবে? আপনাকে কয় টাকা দিবে বলেন? খুব বেশি টাকা দিবে না, তো আপনি এত কেন সময় ব্যয় করবেন? তো আপনার কাছে মনে হতে পারে ক্লায়েন্ট চাচ্ছে যে এইরকম এখানে একটা লোগো থাকবে, এরকম এখানে কিছু মেনু থাকবে, এখানে একটা স্লাইডার থাকবে, এখানে এরকম কিছু থাকবে। তখন আপনি চিন্তা আগে ক্লায়েন্টের কাছে শুনতে হবে আপনি কি চাচ্ছেন, কেমন ডিজাইন চাচ্ছেন। সেই ডিজাইনের উপর বেসিস করে আপনি এখানে খুঁজবেন যে ওই ডিজাইনের সাথে মোটামুটি 70% বা 80% মিলতেছে এমন ডিজাইন কোনটা আছে, বাদ বাকি যে 20% বা 30% মিলতেছে না, সেটা আপনি নিজে কোড করবেন। কিন্তু পুরো একটা প্রজেক্ট কোড করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। এই জিনিসগুলো যত সুন্দর করে অর্গানাইজ করা, এই কোডগুলো যতটা রেসপন্সিভ করা, যতটা পারফেক্ট, ততটা আপনি নিজে পারফেক্ট করতে গেলে অনেক সময় লাগবে। তো এইভাবে আপনি শর্টকাট পদ্ধতিও কিছুটা করতে পারেন। তো আমার কথা বুঝছেন আপনারা? মানে আপনি যদি বলেন যে আমাদের লোকালি অফিসগুলোতে কিভাবে কাজ হয়, তাহলে আমি বলবো 80% থেকে 90% কাজগুলো এরকমই হয়, যে আমরা এরকম টেমপ্লেট ডাউনলোড করি, সেটাকে কাস্টমাইজ করে আমরা সেটা মন মতো করে কাজ করি। আপনি কাস্টমাইজ করার জন্যই আসলে এতদিন শিখলেন যে কিভাবে কোনটা ইউজ করতে হয়। আপনি যদি আগে না শিখেন তাহলে আপনি ডিরেক্ট কাস্টমাইজ করতে আসলে পারবেন না। তো এখন আপনার সেই কনফিডেন্সটা আশা করি পাবেন, বুঝছেন? তো ভাই, জি ভাই। কপিরাইট ইস্যু না হবে না না না, কপিরাইট ইস্যু কেন হবে? এরা তো আপনাকে ইউজ করার জন্যই দিছে। এরা এরা এখানে কেন রাখছে? এখানে এরা তো ফ্রি হিসেবে রাখছে ভাই, এটা তো দিছে আপনার ইউজ করার জন্য। এই যে ডাউনলোড করতে বলে দিচ্ছে, কপিরাইট ইস্যু হবে কেন? আপনাকে সবগুলোকে ডাউনলোড করতে দিবে? এখানে আসেন, থিম ফরেস্ট, থিম ফরেস্ট, থিম ফরেস্টে দেখেন এখানে হাজার হাজার টেমপ্লেট আছে, থিম আছে। এই যে HTML কর্পোরেট এন্টারটেইনমেন্ট, কোন একটা ক্লিক করেন, এই যেটা $17, এটা $26। এই জিনিসগুলো যদি আপনি চুরি করে ইউজ করেন সেটা হতে পারে প্রবলেম, কিন্তু আপনাকে যেগুলা ফ্রি দিচ্ছে, এরা তো আপনাকে ফ্রি দিচ্ছে, তাহলে এরা কেন কমপ্লেন করবে আপনার? বোঝেন নাই? এরা আপনাকে আসলে ইউজ করার জন্যই দিচ্ছে, তো আপনি ইউজ করেন। হতাশ হচ্ছেন না ভালো লাগতেছে বলেন?
আস্তে আস্তে ভাই আরো ভালো লাগছে, কারণ এখন টেমপ্লেট ইউজ করা শুরু করবো, মানে কষ্ট আস্তে আস্তে কমবে মনে হচ্ছে। কষ্ট কমবে, হ্যাঁ কষ্ট কমবেই তো। আপনি একটা অফিসে জব করতেছেন, একটা জিনিস খেয়াল করেন, একটা অফিসে আপনি জব শুরু করছেন, আপনি কি জুনিয়র, তো জুনিয়র হিসেবে আপনি অফিসে ঢুকলে আপনার কষ্ট কি মনে হয় কমবে, না প্রথম প্রথম কষ্ট বেশি করতে হয়? নর্মাল বিষয়। আপনি প্রথম প্রথম কষ্ট বেশি করবেন, কষ্ট করে শিখবেন, তারপর যখন সিনিয়র হবেন তখন আপনি আরামায়েশ করবেন, এটাই বাস্তবতা। তো আপনি এখানে জুনিয়র হিসেবে ঢুকছেন, আপনি তো আগে প্রথম কষ্ট করবেন, তারপর ধীরে ধীরে দেখবেন যে কিরে ভাই এই কাজগুলো এত সহজ, আর আমরা এই জিনিসগুলো নিয়ে এত মাথা ঘামাইছি, এত কিছু করছি, কেন করছি এগুলা? আন্দাজে টেমপ্লেট মাস্টারিং করতাম, আগে থেকে শিখলাম টেমপ্লেট কিভাবে কাস্টমাইজ করা যায়, তাহলে তো হয়ে গেল। এই এইচটিএমএল সিএসএস বুটস্ট্র্যাপ এত কাহিনী হাবি জাবি শিখা, হ্যাঁ তো এই জিনিসগুলো শেখা দরকার, শিখতে হবে, কিন্তু না শিখলে এমনিতে এমনিতে হবে না। আমি আপনাদেরকে এখন এই বছর এসব বলার কারণটা হচ্ছে আপনাদের মোটামুটি একটা লেভেল চলে আসছে, আপনারা চাইলে কি করতে পারেন, এরকম একটা টেমপ্লেট মাস্টারিং করতে পারেন। আপনারা মনে করেন যে নিজে নিজে যাচ্ছেন যে আমি একটা ওয়েবসাইট করি, একটা নিজে নিজে কোন একটা ই কমার্স সাইট করতে যাচ্ছেন। যেমন গতদিন একটা স্টুডেন্ট দেখলাম, সে লারাভেল একটা ই কমার্স সাইট টাকা দিয়ে কিনছে, তার মানে তার ইচ্ছা উদ্দেশ্য ছিল যে সে একটা ই কমার্স সাইট তৈরি করবে। তো আপনাদের মনের মধ্যে এরকম কোনো সাইট থাকে যে আমি একটা সাইট তৈরি করব, তাহলে আপনি এখন থেকে প্ল্যান করতে পারেন, গুগল থেকে এরকম একটা কোন একটা ডিজাইন নামায় সেটা আপনি মতো করে কাজ করতে পারেন। বুঝছেন? জি ভাই। আমরা কি কাজের দিকে এগোবো না আরো কথা বলবো? এসব বিষয় না বাড়াবে লাভ নাই নাকি? প্রিয়াঙ্কা কোথায়? প্রিয়াঙ্কা আসছি স্যার। জাভাস্ক্রিপ্ট কাজ করছেন আপনি? হ্যাঁ স্যার, মানে বিগত 2 ক্লাসে যা দেখানো হয়েছে করেছি। আপনার কথা শুনে মনে হচ্ছে খুব কনফিডেন্ট আপনি। পারবো স্যার মনে হচ্ছে। আমাদের শিখাইতে পারবেন আজকে একটু? না স্যার, শিখাতে পারবো না, মানে বোঝা যাচ্ছে স্যার এমনিতে। আমাদেরকে ভাই শিখাই আমার দেবেন। একটু সমস্যা আছে জাভা আপনি প্র্যাকটিস করলে না সমস্যা হবে, আপনি তো প্র্যাকটিস করেন না, সমস্যা পড়ছে মানে কি? আমরা এখনো পর্যন্ত জাভাস্ক্রিপ্টে যে কাজগুলো করছি, আপনি ক্লাসে যদি একটু নোট রাখতেন এবং বুঝতেন, এখানে সমস্যা করার মতো কোনো কাজ নাই এখন পর্যন্ত। এই ফ্রি সাইট গুলা কি এটা ছাড়া আর আছে, মানে আমরা ফ্রি ব্যবহার করতে পারবো? বুঝে নাই। ওই যে টেমপ্লেট গুলা অ্যাডমিন আর কি ছাড়া কি আর কোনো সাইট আছে যেখান থেকে আমরা সব আছে, টেমপ্লেট সেটা কি নিতে আপনি পারবো? আমার কাছ থেকে সার্চ করে নেবেন? আপনারা আসলে বুঝলাম না। সব আছে সব। আপনি এই যে আপনি আমাকে বলতেছিলেন একটু আগে যে এই অ্যাডমিন টেমপ্লেট ছাড়া অন্য কোনো টেমপ্লেট আছে কিনা, আপনি এই কথাটা বলতে যত সময় লাগলো, আপনি যদি ল্যাপটপের সামনে থাকতেন তাহলে ওই সময়টা আপনি আমাকে না বলে আপনি যদি গুগল সার্চ করতে পারতেন যে কি আমরা ই কমার্স দেখাইলাম, যে ই কমার্স টেমপ্লেটও আছে। আপনি কি টেমপ্লেট আছেন বলেন? একটা বিজনেস এইচটিএমএল, কি বিজনেস? কর্পোরেট বিজনেস, কর্পোরেট টেমপ্লেট, যা চাবেন সেটাই তো পাবেন আপনি। আপনাকে সার্চ করতে হবে একটু, সব টেমপ্লেটই আছে, ঠিক আছে? যত টাকা দিয়ে কিনে লাগবে, ফ্রিও আপনি খুঁজতে হবে ফ্রিতে কোনটা আছে, যেগুলো মনে হয় সম্ভবত ফ্রি। এই যে কর্পোরেট বিজনেস টেমপ্লেট গুলো কিরকম হয় আপনি এখান থেকে দেখবেন, সব আছে। নাই মানে গুগলে এখন নাই বলতে কিছু জিনিস আছে বলেন তো? কিন্তু আপনাকে সার্চ করতে হবে। এইরকম একটা বিজনেস সাইট আপনার করতে বললে আপনি তো টেনশনে মনে করেন রাতে ঘুম হারাম করে দিতেন। দেখছেন কত সুন্দর করে রেখে দিচ্ছে। ডাউনলোড করবেন, এই যে দেখেন উপর লেখা আছে, কি লেখা আছে? ডাউনলোড ফ্রি। ডাউনলোড করবেন, ইউজ করবেন। এখানে বিভিন্ন ইনফরমেশন চেঞ্জ করবেন, বিভিন্ন ডিজাইন আপনি নিজে নিজে চেঞ্জ করবেন। বুঝা গেছে? কথা বলেন না কেন ভাইয়া? ওটা বানাতে খুব সহজ হবে না? সহজই তো হবে, সহজই তো বিষয়গুলো তো সহজই, কঠিন না, কিন্তু সহজ ভাবে নিতে হবে। বুঝছেন? আপনার শোনে এইসব বাদ দেন, আমাদের জাভাস্ক্রিপ্টে অনেক কিছু শেখা বাকি আছে, আমার মাথা ব্যথা করতেছে। আমাকে এসে ক্লাস বুঝাবে কি বলেন তো? একটু বুঝান তো ক্লাসগুলো।
আগের ক্লাসগুলো কি করা হয়েছে? খাতায় লিখা আছে কার কাছে? খাতায় লিখা নাই কারো কাছে? এখন আর কেউ কথা বলছে না। ভাইয়া ওই যে নোট করা আছে না, ওই যে নোট করতে বলছিলেন, ওগুলা তো নোট করা আছে। হ্যাঁ, জাভাস্ক্রিপ্ট গুলো নোট করছেন? জাভাস্ক্রিপ্ট গুলো নোট ভাইয়া, করছেন? জি ভাই, আমার নোট বুঝতে করছিলাম। সুবিধা হচ্ছিল, পরে আমি ইউটিউব থেকে 4-5টা ভিডিও দেখার পর অনেকটা সহজ হচ্ছে। ইউটিউবে ভিডিও কি দেখছেন? বলেন। ভাইয়া আমাদের এখানে বৃষ্টি হচ্ছে তো একটু অসুবিধা হচ্ছে শুনতে। তার মানে আমি কিভাবে ক্লাসে বুঝাচ্ছি এই জিনিসগুলো বোঝার জন্য আপনার ইউটিউবে ভিডিও দেখা প্রয়োজন হচ্ছে তো। আমি একটা টপিকস তো না বোঝাই তো আমি সামনে যাচ্ছি না, তাহলে আপনারা কথা বলেন না কেন? পরে তো আপনারা আমার দুর্নাম করবেন, আমি বুঝাইতে পারি নাই তো। আঁকা কি করতেছেন কে? এই জিনিসগুলো লাইভ হয়, সবাই দেখে, এখানে আপনার পাকনামো করতে হবে? আচ্ছা চলেন আমরা একটু জাভাস্ক্রিপ্ট প্র্যাকটিস করে আসি। আপনারা কেউ বুঝাইতে পারবেন না, আমি বুঝতে পারছি। আপনারা যে কেউ প্র্যাকটিস করেন না সেটা প্রমাণিত। এভাবে করলে বেশি দিন এই ব্যাচও থাকবে না, আপনারাও হাওয়া হয়ে যাবেন। আলটিমেটলি ভাই আমার একটা সমস্যায় পড়েছি ভাই জাভাস্ক্রিপ্টে। সমস্যায় তো পড়বেন, প্র্যাকটিস করলে তো সমস্যা পড়বে। ভাইয়া ওই যে অবজেক্ট এইগুলা আমি বুঝতে পারতেছি না, কেমন যেন এলোমেলো লাগতেছে। কিসের অবজেক্ট? অবজেক্ট কিসের অবজেক্ট? যে ভাইয়া জাভাস্ক্রিপ্টের যে অবজেক্ট আছে না, অবজেক্টটা বুঝতে পারতেছি না। আমরা কোন ক্লাসে অবজেক্ট নিয়ে আলোচনা করছিলাম? জি ভাইয়া, আমরা Object কোন আগে গিয়ে কত নাম্বার ক্লাসে অবজেক্ট নিয়ে আলোচনা করছিলাম? আমি মানে বুঝতে ভালো করে বোঝা যায়নি, বুঝতে পারিনি। আমি সেটাই বলতেছি যে কোন ক্লাসে আমরা অবজেক্ট নিয়ে কথা বলছিলাম সেটা বলতেছি। প্রিয়াঙ্কা, আমরা অবজেক্ট নিয়ে কোন ক্লাসে কথা বলছিলাম? স্যার মনে হয় না তো অবজেক্ট নিয়ে কোনো আলোচনা হয়েছিল। আমাদের অবজেক্ট নিয়ে কোনো কথা বলিনি। কন্ডিশন পড়ছিলাম কত কন্ডিশন স্যার, কন্ডিশন হয়েছে, সুইচ হয়েছে, ফর ব্রেক লুপ, হয়েছে, তারপর সুইচ, এগুলোই কন্ডিশন। ফর হয়েছে, সুইচ, এগুলো। লুপ হয়েছে। অবজেক্ট কই পাইলো? না ভাই, আমি মানে W3 স্কুল থেকে করছিলাম তো, ওইটা ওখানে মানে বুঝতে পারিনি তো, ওই জন্য বললাম আর কি। ওইটা দেখাইতেন ভালো হতো। অবজেক্টে যাবো। কি বলেন, অবজেক্ট সব বাদ দেখে অবজেক্টে যাবো এখন? আপনি তো আমার মাথা ঘুরাই দিচ্ছেন, বুঝছেন যে আমি অবজেক্ট বুঝি না। লাইভ হচ্ছে তার মানে সবাই দেখতেছে, বলতেছে যে অবজেক্ট তাহলে কি বুঝাই নাই হয়তো। আরে ভাই, অবজেক্ট তো আলোচনাই হয় না, আপনি অবজেক্টের কথা কই থেকে নিয়ে আসতেছেন? আমরা পারি ক খ এখন শিখতে পারি নাই, আপনি গেছেন অবজেক্টে। ভাই আমরা যেখান থেকে শিখছিলাম ওইখান থেকে কন্টিনিউ করি। এটা হচ্ছে সমস্যা, বুঝছেন? এখন এখানে তো আপনি বুঝতে হবে, এখানে অনেকেই আছে যে ফল লুপ এরাই এগুলাই বুঝে না। অবজেক্টে তো দূরের বিষয়, অবজেক্ট তো অনেক পরের বিষয়। অবজেক্টে আমরা যাবো, আপনি একটু ওয়েট করতে হবে। আপনি যদি অ্যাডভান্স কিছু শিখেন সেটা আপনি নিজে নিজে শিখেন। আর যদি আপনি ওই প্রবলেমটা আপনি আমার সলভ চান, তাহলে আপনি আমাকে একটু পার্সোনালি নক করতে হবে, সেখানে বলবো। এখন এই ক্লাসের মধ্যে যদি আমি অবজেক্টের কথা বলি তাহলে সবার তো মাথা ঘুরবে। আপনি চান যে আপনার জন্য সবাই ডিস্টার্ব ফিল করুক, ব্যাপারটা ওইরকম করা উচিত না। না ভাইয়া, সরি। শোনেন, আমরা হচ্ছে অ্যাজ ইউজুয়াল ক্লাস যেভাবে করি, আমরা ওয়েব সেকেন্ড ব্যাচের ভিতরে একটা ফোল্ডার তৈরি করব, সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট। তো আমরা আমাদের কোড এডিটরটা ওপেন করি। আপনাদেরকে প্রত্যেক দিন একটা জিনিস বলি যে আপনারা খাতা কলম নিয়ে বসেন। আপনারা আসলে শিখতে আসেন না এমনিতে ক্লাসে শুধু মনোযোগ, মানে এমনি ঘুরতে আসেন? আমি তাও বুঝি না। আমি এখনো বুঝতে পারতেছি না আপনাদের মোটিভটা কি।
আমি আপনাদেরকে বললাম যে আজকে আপনারা ক্লাসে বুঝান কেউ, আপনারা কারো মুখ দিয়ে কথা বেরোচ্ছে না, তার মানে আপনারা জাভাস্ক্রিপ্ট প্র্যাকটিস করেন নাই। তাহলে জাভাস্ক্রিপ্ট প্র্যাকটিস যদি আগে ক্লাস না করে আপনি এই ক্লাসে কেন আসছেন? আর আপনি প্র্যাকটিস যদি করেই থাকেন তাহলে আপনি কেন বোঝাতে পারবেন না? প্র্যাকটিস করেছি আমি ক্লাসে যখন বুঝাচ্ছি তখন তো আপনাকে বলতে হবে যে আমি এটা বুঝতেছি না, এটা আমি বুঝি নাই। আর আপনি একটা জিনিস বলেন, আমি তো পার্সোনালি ফিল করি যে আমি একটা টপিক বোঝানোর পর জিজ্ঞেস করি এটা বুঝছেন কিনা, যখন মনে হয় সবাই বুঝছেন তখন দেন আমি নেক্সট টপিকসে যাই। আমি কখনো এমন ফিল করছি যে আপনি বোঝেন নাই তারপর আমি সামনে চলে গেছি, এরকম মনে হয় খুব কম সময় আছে। এই যে 2 ঘন্টা করে সময় প্রত্যেকদিন এসে নষ্ট করেন, কেন করেন আন্দাজে? গার্লফ্রেন্ডের সাথে কথা বললে তো ভালো লাগবে সময়টা। আজকে আমরা আলোচনা করব হচ্ছে অ্যারে নিয়ে। তো ফার্স্ট অফ অল বোঝার দরকার হচ্ছে অ্যারে জিনিসটা কি। আমরা ভেরিয়েবল বলি, ভেরিয়েবল ডিক্লেয়ার কিভাবে করি আমরা? প্রিয়াঙ্কা বলেন তো ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করি আমরা? var কিওয়ার্ডটা ইউজ করে। আর কিওয়ার্ডটা ইউজ করতে হবে, তারপরে কি করতে হবে? একটা নাম দিতে হবে। নাম দিলাম, মনে কর নাম দিলাম x, তারপর কি করব? ইকুয়াল টু ইকুয়াল দেব, তারপরে সংখ্যা দিলে সরাসরি লিখে দেব, আর সংখ্যা না দিলে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কোটেশনের ভিতরে কিছু লিখব। ওকে, মানে সংখ্যা দিলাম 10, তো এটাকে আমরা বলতেছি নরমালি সেমিকোলন। ভেরিয়েবল। তাহলে এই যে x, এটার মধ্যে কয়টা ভ্যালু আছে বলেন তো? একটা ভ্যালু একটা যদি থাকে, কিন্তু আমাদের যদি প্রয়োজন হয় যে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে একাধিক ভ্যালু রাখবো, তাহলে কি আমরা এখানে রাখতে পারবো 10, 20, 30 রাখতে পারতেছি আমরা? 40 এখানে একটা ইরর দিছে না? জি ভাইয়া। তো মূলত আমরা এর কনসেপ্টটা নিয়ে আসছি এই জায়গাতে যে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে যাতে আমরা একাধিক ভ্যালু রাখতে পারি, সেই জন্য আমরা এর ব্যাপারটা ইউজ করবো। আর এরে হচ্ছে খুবই পপুলার একটা টপিকস, খুবই পপুলার একটা টপিকস। এরে নিয়ে আপনি যখন ডেভেলপমেন্টে কাজ করবেন তখন আপনাকে মনে করেন যে আপনি আর ভেরিয়েবল তো ইউজ করবেনই, বাট এরেটা খুব বেশি ইউজ হয়। তো এরেটা এই যে বুঝতে হবে, আমরা এরেটাকে বললি হচ্ছে স্পেশাল একটা ভেরিয়েবল। স্পেশাল একটা ভেরিয়েবল যেটাতে কি করতে পারি, আমরা একটা ভেরিয়েবলের মধ্যে একাধিক ভ্যালু রাখতে পারি। বুঝতে পারি না? আমরা কিন্তু দেখেন নরমাল ভেরিয়েবল যেটা ভেরিয়েবল var কিওয়ার্ডটা ইউজ করে ভেরিয়েবলের নাম দিলাম, সেখানে আমরা ভ্যালু কিন্তু একাধিক ভ্যালু রাখতে পারতেছি না। আমরা কিন্তু একাধিক ভ্যালু রাখতে পারতেছি না। তো আমরা যদি একাধিক ভ্যালু রাখার প্রয়োজন হয় তাহলে আমরা অ্যারে ইউজ করব। বুঝা গেছে? জি এতটুকু বুঝছেন? জি ভাই। জি ভাইয়া। সবাই বুঝছেন? জি জি ভাইয়া। একটু আবার বলেন। তানজির রহমান বলেন যে ভেরিয়েবল আর অ্যারের মধ্যে পার্থক্য। ভেরিয়েবল হচ্ছে যে একটা অবজেক্ট, মানে একটা কিওয়ার্ড ব্যবহার করা যায়, আর অ্যারে নিলে বেশি ব্যবহার করা যায়। কি ব্যবহার করা যায় বেশি? বুঝনি কি বেশি ব্যবহার করা যায়? ভালো করে ক্লিয়ার করে বোঝান, আমি তো আপনার কথা বুঝতেছি না। আপনি বলেন, প্রিয়াঙ্কা আপনি ভালো করে বুঝাই বলেন ভেরিয়েবল এবং অ্যারের মধ্যে পার্থক্য কি? আমি যেভাবে ক্লিয়ার ভেরিয়েবলে আমরা একটা বলেন। ভেরিয়েবলটা একটা ভ্যালু রাখতে পারবো, আর এরেতে একের বেশি ভ্যালুটা রাখার জন্য রাখা যায়। সবাই বুঝছেন? আমার কথা না বুঝলে তো ওনার কথা বোঝার কথা। সবাই বুঝছেন না? ঠিক আছে। আর ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করতে হয় সেটা তো আমরা জানি, আর ভেরিয়েবলের মধ্যে আমরা একটা ভ্যালু রাখতে পারি সেটা আমরা জানি। তাহলে এখন আমাদের শিখতে হবে অ্যারেটা। তো বুঝলাম যে অ্যারে হচ্ছে একাধিক ভ্যালু রাখতে পারি, তাহলে অ্যারেটা আমরা ডিক্লেয়ার করবো কিভাবে সেটা আমরা ইউজ করতে পারবো।
তো আমরা বললাম অ্যারেও কি একটা ভেরিয়েবল বাট একটা স্পেশাল ভেরিয়েবল, অ্যারেও কি একটা ভেরিয়েবল বাট একটা স্পেশাল ভেরিয়েবল। তার মানে ভেরিয়েবল যদি হয়ে থাকে অ্যারে, তাহলে আমাকে var কিওয়ার্ডটা ইউজ করতে হবে, এরপর একটা নাম দিতে হবে ডাটা, ঠিক আছে। এরপরে আপনাকে দিতে হবে ইকুয়াল, ইকুয়াল দিয়ে new নিউ কিওয়ার্ডটা ইউজ করতে হবে। এরপর আপনাকে লিখতে হবে ARRAY অ্যারে। এরপরে আপনাকে কি দিতে হবে ফার্স্ট ব্র্যাকেট। এটা কি, এটা দেখে আপনি কি বুঝবেন যেটা হচ্ছে একটা অ্যারে। এখানে আপনি বেশি ভ্যালু ইউজ করতে পারেন, 10 20 30 যা ইচ্ছা রাখতে পারেন। এটা হচ্ছে একটা পদ্ধতিতে অ্যারে ডিক্লেয়ার করা। চেহারাটা একটু দেখে রাখেন, মনে রাখেন, খাতা লিখে রাখেন যে নরমালি আপনি কি করতেন। এই ডাটা ইকুয়াল টু 10, এটা দ্বারা তো আমরা নরমাল ভেরিয়েবল বুঝি, কিন্তু যদি আমরা অ্যারে করতে যাই তাহলে আমাদের কি করতে হবে, নিউ নামে একটা কিওয়ার্ড দিতে হবে, এরপর অ্যারে নামে আরেকটা কিওয়ার্ড দিতে হবে, তারপরে আমরা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে এরকম ভ্যালু বসাইতে পারি। এটা একটা গেল। আরো একটা ভাবে করা যায়, var ডাটা নামে একটা ভেরিয়েবল ইকুয়াল, এখানে দিলাম হচ্ছে ARRAY অ্যারে। এইভাবে আমরা কি করতে পারি, ইউজ করতে পারি, মানে নিউ কিওয়ার্ডটা না দিয়েও আমরা ইউজ করতে পারি। তাহলে কয়টা গেল, দুইটা গেল, 10 20 30। আর একটা যেটা করতে পারি সেটা হচ্ছে var ডাটা ইকুয়াল টু থার্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। এটার ভিতরে আমি 10 20 30। একটু চেহারা দেখে নেন যে আপনি অ্যারে বুঝবেন কিভাবে, আপনি কিভাবে অ্যারে নিয়ে কাজ করবেন। এই যে 3 ভাবে আপনি অ্যারে ডিক্লেয়ার করতে পারেন, এইরকম 3 ভাবে আপনি অ্যারে ডিক্লেয়ার করতে পারেন। দেখলে যেন মাথা না ঘামায়, সামনের দিন যদি জিজ্ঞেস করি যে আপনি অ্যারে কিভাবে ডিক্লেয়ার করতে পারেন, সেই কথা আপনি বলতে পারেন মুখ দিয়ে। এই 3টা বোঝেন নাই, কে বলেন? মাঝখানেরটা কি কমা হবে নাকি? আমি কিন্তু মাঝখানে কমানোতে সমস্যা আছে, 2030 দিলাম, সমস্যা হবে? এখানে ডট দেওয়া আছে, তাহলে এটা দিলাম 10.2030, এটা একটা ভ্যালু। আপনি কোমা দিয়ে আপনি আবার কিছু নাম্বার লেখেন, মানে কোমার আগ পর্যন্ত কোমা দিয়ে আপনি সেপারেট করবেন, ভ্যালুগুলোকে আপনি কোমা দিয়ে সেপারেট করবেন। একাধিক মানের কথা বললেন তো, নাম্বার ভ্যালু ছাড়া স্ট্রিং ভ্যালু ব্যবহার করা যাবে? সবকিছু করা যাবে। ভেরিয়েবলে আমরা কি দেখে আসছি, সব ইউজ করা যায় না? তাহলে এখানে সব ইউজ করা যাবে, এখানেও সব ইউজ করা যাবে, আমরা দেখবো, সমস্যা নাই। বাট আমার কথা হচ্ছে আপনি ভেরিয়েবলটা, অ্যারেটা ডিক্লিয়ারেশন আমরা কিভাবে করতে পারি, 3 ভাবে করতে পারি। অ্যারের ডিক্লিয়ারেশন আমরা 3 ভাবে করতে পারি। একটা নিউ কিওয়ার্ড দিয়ে, অ্যারে কিওয়ার্ড দিয়ে করতে পারি, আরেকটা হচ্ছে নিউ কিওয়ার্ড ছাড়াও করতে পারি, আর একটা হচ্ছে নিউ কিওয়ার্ডের দরকার নাই, থার্ড ব্র্যাকেট দিলেই আমরা বুঝতে পারি একটা অ্যারে। আমরা মূলত এই 2 প্রকারের জিনিস আমরা ইউজ করব না, এই 2 প্রকারের জিনিস আগের থেকে বেশি ইউজ হইতো। এখন মডার্ন যুগে এই সবচেয়ে বেশি ইউজ হয় হচ্ছে এই থার্ড ব্র্যাকেট। তার মানে আপনি যদি কখনো কোথাও থার্ড ব্র্যাকেট দেখেন, তাহলে আপনাকে বুঝতে হবে এটা কি, অ্যারে। বুঝছেন? 10, 20, 30, 40 বা 41, 50, এটা হচ্ছে অ্যারে। তার মানে আমরা যখন ভিতরে সংখ্যা না করি, ভেরিয়েবল var x ইকুয়াল টু হচ্ছে 10 রাখি, এখন এই 10টাকে আমরা কি করতে পারি, প্রিন্ট করি কিভাবে বলেন তো একটু? ডকুমেন্ট ডট রাইট ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কি দেবো, x। এটা যদি আমি এখন প্রিন্ট করি, প্রিন্ট কোথা থেকে করবো, জাভাস্ক্রিপ্ট ইনডেক্স ফাইল, কত আসছে 10। তাহলে তো এটা আমরা তো পারি, এটা তো আমরা পারি, সমস্যা নাই। সমস্যা হচ্ছে এই জায়গাতে এসে, যে আমরা এই জায়গাগুলোতে আমরা কিভাবে প্রিন্ট করব, তাই না? এই ভ্যালুগুলোকে আমরা কিভাবে প্রিন্ট করব? আমরা যদি লিখি ডকুমেন্ট ডট রাইট, এর ভিতরে লিখি যদি আমরা ডাটা, তাহলে কি হলো, 10, 20, 30, 41, 50 সবগুলো প্রিন্ট হয়ে গেছে। কথা বলেন, বুঝছেন? কিন্তু আমি এখন আপনার যেভাবে প্রিন্ট করে দেখালাম, অ্যারে থেকে আসলে এইভাবে প্রিন্ট হয় না।
অ্যারে থেকে এভাবে প্রিন্ট করার জন্য অ্যারেটা ইউজ হয় অন্যরকম ভাবে। যেমন আমার কাছে ডাটাবেজ আছে, ডাটাবেজে মনে করেন যে অনেকগুলা ভ্যালু আছে। ফর এক্সাম্পল এখানে অনেকগুলো ভ্যালু আছে, এখানে ভ্যালু আছে, এই ভ্যালু গুলাকে আপনি একটা একটা করে ডিসপ্লে করাবেন। তো এই ভ্যালু গুলাকে আপনি অ্যারে আকারে নিয়ে আসতে হয়, এই ভ্যালু গুলাকে অ্যারে আকারে নিয়ে আসতে হয়, নিয়ে আসার পর প্রিন্ট করতে হয়। তখন আপনি একবারে সবগুলা প্রিন্ট করবেন না, আপনি একটা 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 করে প্রিন্ট করবেন। তার মানে আমি বলতে চাচ্ছি যে এখানে 10, 20, 30, 41, 50, এটা কিন্তু যখন আপনি ডকুমেন্ট ডট রাইট ডাটা দিচ্ছেন, এটা কিন্তু আপনি হয়তো দেখতে পারেন বা না পারেন, এটা ডাটাগুলো কিন্তু একবারে সবগুলা প্রিন্ট হচ্ছে, একবারে সবগুলা কি হচ্ছে, প্রিন্ট হচ্ছে। কিন্তু যদি আমি এটা একটা 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 করে প্রিন্ট করতে চাই, তাহলে আমরা কি ইউজ করতে পারি? তাহলে আমরা ইউজ করতে পারি ফর, একটা ইউজ করতে পারি ফর। আপনারা যেই ফর ইউজ করছেন সেটা আমরা এখন ইউজ করব না, আমরা অন্য একটা ফর ইউজ করব, সেটা হচ্ছে var var। মনে করেন যে ভেরিয়েবল এক্স দিলাম, ইন একটা কিওয়ার্ড দিলাম, এরপরে এই ভেরিয়েবলটা দিলাম ডাটা, ডাটা, এরপরে এখানে সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম। এখানে একটা ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবলটার নাম দিলাম এক্স, এটা আপনি ধরে নিলেন, আপনি এখানে দিলেন হচ্ছে আনোয়ার, ANWAR, আনোয়ার দিলেন, কোনো সমস্যা নাই। এরপরে ইনটা দিতে হবে, ইন মানে ডাটা, এই ডাটার মধ্যে যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলা এটার মধ্যে একটা একটা করে পাস করবো। তো এই ভাব করে আমরা এই জিনিসগুলো পাস প্রিন্ট করব কিভাবে? এই জায়গাতে আমরা প্রিন্ট করতে পারি ডকুমেন্ট ডট রাইট ফার্স্ট ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে এই ডাটার ভিতরে এই ডাটাটাকে ধরলাম, ধরার পর থার্ড ব্র্যাকেট দিলাম, থার্ড ব্র্যাকেট দিয়ে এই আনোয়ারটাকে নিলাম, আনোয়ারটার ভিতরে ঢুকাই দিলাম। এখন আপনি কি করতে পারেন, এটা লোড দেন, 10, 20, 30, 41, 50 একটা একটা করে আসতেছে। হয়তো আপনি এটা দ্বারা বুঝতে পারতেছেন না, এটা যদি আমরা বুঝাতে চাই তাহলে এখানে একটা ব্রেক দিতে পারি, ব্রেক দিলাম, ব্রেক। এখন যদি আমি এখানে রিলোড দেই তাহলে দেখবেন প্রথম প্রিন্ট হয়েছিল 10, তারপর আবার লুপ ঘুরে আসার পর প্রিন্ট হয়েছে 20, তারপর আবার লুপ ঘুরে আসার পর প্রিন্ট হয়েছে 30, 41, 50, একটা 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 করে অ্যারে এখানে পাস করছে এবং প্রিন্ট হয়েছে। তো এইভাবে করে মূলত আমরা ফর ইচের এই ফরের মাধ্যমে আমরা কাজটা করতে পারি, এই ডাটাগুলো অ্যারে ডাটাগুলো একটা একটা করে প্রিন্ট করতে পারি। আমরা প্রথম দেখালাম যে একবারে সবগুলো ডাটা প্রিন্ট হচ্ছে, কিন্তু আপনি যদি একটা একটা করে প্রিন্ট করতে চান তাহলে আপনি এভাবে ইউজ করতে পারেন। এই var নামে একটা কিওয়ার্ড নেবেন, একটা ভেরিয়েবলের নাম দিবেন, সেই ভেরিয়েবলের নামটা যেটাই দেন, XYZ আপনার নাম যেটাই দেন, কোনো সমস্যা নাই। এরপর আপনাকে ইন দিতে হবে, ইন কিওয়ার্ডটা দিতে হবে, দেওয়ার পরে এই যে ডাটা, এই ডাটা মানে কোন ডাটা, এই যে ভেরিয়েবলের অ্যারের যে ভেরিয়েবলটা সেই ভেরিয়েবলের ডাটা। তার মানে এই ভেরিয়েবলের মধ্যে আপনার সবগুলা এই 10, 20, 30, 40 সব আছে। এখন এখান থেকে কি করতেছে, এই আনোয়ারের মধ্যে একটা একটা করে ঢুকতেছে, আনোয়ারের মধ্যে একটা একটা করে ঢুকতেছে আর একটা একটা করে সে প্রিন্ট করে দেখাচ্ছে, একটা একটা করে। এখানে 10 প্রথমে, তারপরে 20, তারপরে 30, 41, 50 একটা একটা করে প্রিন্ট করে দেখাচ্ছে। বুঝা গেছে? বুঝা যায় নাই? জি ভাইয়া। বুঝেন না, একটু হাত উঠান। আপনি যদি বলেন কালকে আসে যে আমি এই জিনিসটা দেখার জন্য আপনি আবার ইউটিউব ভিডিও দেখতে গেছেন, তাহলে আমার খারাপ লাগবে না? আপনি এখন না বুঝলে বললেন ভাইয়া তার মানে প্রতিটা ভ্যালুর জন্য আলাদা আলাদা ভাবে লুপ লুপ ঘুরবে, তাই তো? করতেছে রাইট, এই অ্যারের ক্ষেত্রে অ্যারের মাধ্যমে ঘুরতেছে একটা একটা করে। এটা দেখানোর পিছনে কারণ আছে। আপনি যখন ডেভেলপমেন্টে কাজ করতে যাবেন, যেমন আমি আপনাকে এখানে একটা আমার এই যে কাজ করছি এখানে দেখেন, এখানে দেখেন একটা কাহিনী দেখেন, এখানে আনোয়ার হোসাইন, এখানে কিছু একটা লেখা আছে, এখানে এ একটা হচ্ছে অ্যারে, এ একটা হচ্ছে অ্যারে, এগুলাকে প্রত্যেকটা একটা করে কি বলা হয়, অ্যারে ধরা হয়, ঠিক আছে? তো আপনি এখানে আবার কিছু একটা ইনসার্ট করলেন,
আবার কিছু একটা ইনসার্ট করলেন, দেখবেন যে এই জায়গাতে আবার অ্যাড হবে। তার মানে আপনি এখানে কোনো একটা ডাটা ঢোকাচ্ছেন, সেই একটা ডাটা এখানে প্রিন্ট করাচ্ছেন। এই যে নতুন একটা ডাটা ঢুকছে, আবার আপনি কিছু একটা নতুন ডাটা ঢোকাবেন, আবার নতুন একটা ঢোকাবেন, আবার এখানে নিচে একটা অ্যাড হচ্ছে। তার মানে এটা কিসের মাধ্যমে হচ্ছে? স্যাম এই মেথডটার মাধ্যমে হচ্ছে, এই ফরের এই মেথডটার মাধ্যমে হচ্ছে, ফরের এই মেথডটার মাধ্যমে হচ্ছে। তো এই জন্য এই মেথডটা খুব গুরুত্বপূর্ণ। যখন ডেভেলপমেন্টে কাজ করবেন এই সেম জিনিসটাই করবেন। যদি আপনাদেরকে বোঝাতে চাই, রিয়েল লাইফে কোড দেখাতে চাই, তাহলে আপনি সেটাও দেখাইতে পারি। দেখেন রিয়েল লাইফে কোডটা কিভাবে হচ্ছে, যদিও এটা বুঝে এসে করা, আপনার হয়তো বুঝতে সমস্যা হবে। এই যে দেখেন V4 নামে একটা কিওয়ার্ড ইউজ করা হয়েছে। এখান থেকে এই যে ক্যাটাগরি ইন নামে একটা জিনিস দেওয়া আছে, ক্যাটাগরি এখানে ইন একটা অপশন দেওয়া আছে এবং এই যে ক্যাটাগরিজ দেওয়া আছে। তার মানে এই ক্যাটাগরিজ এর মধ্যে সব আছে। সেখান থেকে সে একটা করে এই যে ক্যাটাগরির মধ্যে রাখতেছে, দেখেন ক্যাটাগরি ডট নেম, তার মানে ক্যাটাগরির মধ্যে নেমটা প্রিন্ট করতেছে, ক্যাটাগরির মধ্যে বিএন নেম প্রিন্ট করতেছে, ক্যাটাগরির মধ্যে ডেসক্রিপশন নেম একটা একটা করে প্রিন্ট করতেছে। তো তার মানে আমি বুঝতে পারছি এই যে আমরা এখন যেটা শিখতেছি এই জিনিসটা দিয়েই কিন্তু এই কাজগুলো করা হয়। মানে রিয়েল লাইফে কাজগুলো কি দিয়ে করা হয় সেই জিনিসটা আপনাকে দেখালাম কিন্তু। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। ভাই আমার একটা প্রশ্ন ছিল। বলেন বলেন বলেন। ভাই এই যে আনোয়ার, এটা কি ভাই একটা মানে এই যে ক্লাস ধরেছেন এটা? এখানে ক্লাসের প্রসঙ্গ কই থেকে আসলো? ক্লাস নামে তো কোনো আমরা গল্পই করি না এখানে। আমি একটা ভেরিয়েবল কথা বলতেছি, এখানে এক্স ধরেন। হ্যাঁ, ভেরিয়েবল ধরেছেন। হ্যাঁ ও আচ্ছা, এটা এক্স, এই এক্সটাই আপনি এই জায়গাতে দিবেন, এই থার্ড ব্র্যাকেটের ভিতরে। আর এই ডাটা মানে তো এই ডাটাটা, এই যে ডাটা। জি ডাটা, জি বুঝতে পারছি, এবার বুঝতে পারছি। বুঝছেন? ভাইয়া একটা প্রশ্ন ছিল ভাইয়া। বলেন। ভাইয়া এর ক্ষেত্রে কি যে স্ট্রিং মানে ভ্যালু যেগুলো দিয়ে এগুলো স্ট্রিং আর নাম্বার কি একসাথে থাকতে পারে? এখানে আপনি কি দিতে চাচ্ছেন? স্ট্রিং দিতে চাচ্ছেন? জি ভাইয়া, নাম্বারের পাশাপাশি মানে স্ট্রিংও থাকবে। আসছে? আসছে। তার মানে আসছে তো নাকি? জি ভাইয়া। আর কোনো কোশ্চেন? না ভাইয়া। আমি যাব? জি সামনে যান। জি সামনে। সবাই বলেন সামনে যাবো না যাবো না, না এখানে আরো থাকবো? বলেন। জি ভাইয়া সামনে। কালকে তো আপনার এটা দেখার জন্য ইউটিউবে ভিডিও চেক করতে না হয়, এই জিনিসটা দেখার জন্য যেন আপনাকে ইউটিউবে আবার 2 ঘন্টা সময় নষ্ট না করতে হয়। আমার কথা বুঝছেন? ঠিক আছে, বুঝলাম, আপনারা বুঝছেন। তাহলে নেক্সটে যাই। এখন এখানে আমার কাছে 10, 20 অনেকগুলো আছে। আমি চাচ্ছি যে এখানকার সবগুলা জিনিস আমি প্রিন্ট করব না, আমি যে কোনো মাঝখান থেকে একটা জিনিস প্রিন্ট করব। আমি এখানকার মধ্যে সবগুলা প্রিন্ট করব না, একটা একটা করে করব না বা কোনোভাবেই করব না, আমি একটা প্রিন্ট করব। সেটা আমি কিভাবে করব? ডকুমেন্ট ডট মানগুলো দিয়ে রাইট লিখলাম। তার মানে এই ডাটার ভিতরে সবগুলা আছে, ডাটার ভিতরে সবগুলা আছে। এখন এটার মধ্যে থেকে থার্ড ব্র্যাকেট দিলাম, দেওয়ার পর আমাকে বলে দিতে হবে, ইন্ডেক্সটা বলে দিতে হবে। আর ইন্ডেক্স প্রথম যেটা আছে 0, এই 0টা মানে 10টা যেটা আছে 10, এটা প্রথম আছে 10, এই 10টাকে আমরা ধরি হচ্ছে 0 ইন্ডেক্স, এই 10টাকে আমরা ধরি হচ্ছে এর ইন্ডেক্স 0, আবার 20টাকে ধরি হচ্ছে ইন্ডেক্স 1। তার মানে প্রথমটা 0, পরেরটা 1, 2, 3, 4, 5 এরকম করে থাকবে। তাহলে যদি আমি এই 41 এর এই 41 প্রিন্ট করতে চাই, তাহলে আমাকে কত ইন্ডেক্স দিতে হবে? এখানে 3। এখানে যদি আমি 3 দেই তাহলে দেখবেন যে 41 প্রিন্ট করবে। করছে? এটা বা বোঝেন নাই, মনে করেন ইন্ডেক্সিং জিনিসটা আবার কি? অ্যারেতে এদেরকে এদের পজিশন গুলাকে ইন্ডেক্স ধরা হয়। অ্যারেতে এই যে ভ্যালু গুলো রাখছেন, এই ভ্যালু গুলার পজিশনকে ইন্ডেক্স ধরা হয়। তো প্রথম পজিশনে যেই থাকুক না কেন তাকে আমরা 0 ধরি, পরেরটাকে 1, 2, 3 এভাবে করে এগোতে থাকে। তো এই যে ডাটার মধ্যে তো সবগুলো আছে, ডাটার ভিতরে তো সবগুলো আছে। আপনি এখন বলে দিলেন যে কোন ইন্ডেক্সিংটা আপনি প্রিন্ট করতে চাচ্ছেন।
তো সেই ইন্ডেক্সিংটার সংখ্যাটা বলে দিলেই তারা ওই সেটা প্রিন্ট করে দিলেন। বুঝতে যায় নাকি? জি সবাই বুঝছেন? জি ভাই। হ্যাঁ ভাই, বুঝতে পারছি। সামনে যাবো। জান এই যে আর ইন্ডেক্স, বাকিরা কথা হ্যাঁ বলেন। বাকিরা কথা বলে না, তাই বলছি দুই একজন কথা বলে। হ্যাঁ, সে কথাটা বলতেছেন না কেন সেটা বলেন তো। এই মেয়েরা কে কে আছে? নিশাত জাহান, নিশি, প্রিয়াঙ্কা আছে, আপনারা কথা বলেন না কেন বলেন তো? মেয়ে মানুষদের কথা বলেন না আপনারা, এই জন্য সমস্যা কি সমস্যা বলেন? কথা বলতেছেন না কেন আপনারা? এতদিনে যদি আপনাদের শরম লজ্জা না ভেঙে যায় তাহলে আপনারা কি কাজ করবেন বলেন তো? এই এত শরম নিয়ে কাজ হবে? আপনি দুদিন পরে একটা প্রবলেমে পড়বেন, সেই প্রবলেমটা নিয়ে আপনি শরমে বসে আছেন, কারো কাছে হেল্পও চাইতে পারবেন না, আপনি প্রবলেম সলিউশনও করবেন না, আপনি মনে করবেন কাজ ছেড়ে দিবেন। এত শরম লজ্জা করে আসলে কাজ হয়? ঠিক আছে, দরকার আছে কথা বলা, দরকার আছে। কথা বলাটা একটা স্কিল। আপনি পৃথিবীর যে কোনো জবই করেন না কেন, যদি আপনি কমিউনিকেশন করতে না পারেন, কথা ভালো মতো বলতে না পারেন, ক্লায়েন্টকে বুঝাইতে না পারেন, আলটিমেটলি প্রোডাক্ট বানায় লাভ নেই। আপনি খুব ভালো ডেভেলপার, কিন্তু আপনি সেটা বলে লাভ আছে? আপনাকে তো বুঝাইতে হবে যে আপনি একজন ভালো ডেভেলপার। সেটা আপনি বুঝাবেন কি দিয়ে? ইশারা দিয়ে বুঝাবেন? আপনাকে কথা দিয়ে বুঝাইতে হবে যে আপনি সেটা পারেন, আপনি কাজ করতে পারেন। তো কথাটা কিন্তু ইম্পর্টেন্ট। যাই হোক, এটা আপনাদের পার্সোনাল বিষয়। আমরা যে এই যে ইন্ডেক্স নিয়ে কথা বলতেছিলাম, তাহলে আমার অ্যারের যে প্রত্যেকটা ভ্যালুকে আমরা একটা ইন্ডেক্সিং এ চিন্তা করতেছি, যে প্রথমটাকে 0, পরেরটা 1 2 3 এরকম। এই যে ইন্ডেক্সিং এর উপর ডিপেন্ড করে, এই ইন্ডেক্সিং এর উপর ডিপেন্ড করে আমরা অ্যারেকে 3 ভাগে ভাগ করতে পারি। এটা একটু নোট করে রাখেন, যদি কখনো ভাই বাড়িতে যান তাহলে এটা কোশ্চেন হতে পারে যে অ্যারে কত প্রকার। ইন্ডেক্সিং এর উপর ডিপেন্ড করে অ্যারে কত প্রকার। ইন্ডেক্সিং এর উপর ডিপেন্ড করে অ্যারে কত প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে নিউমেরিক অ্যারে। নিউমেরিক অ্যারে হচ্ছে, এটাকে নিউমেরিক অ্যারে বলে। আরেকটা অ্যারে আছে হচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যারে, আরেকটা আছে অ্যাসোসিয়েটিভ অ্যারে, আরেকটা আছে হচ্ছে মাল্টি ডাইমেনশনাল অ্যারে। আমি সবগুলো দেখাচ্ছি না, জাস্ট একটু মনে রাখেন যে ইন্ডেক্সিং এর উপর ডিপেন্ড করে অ্যারেকে 3 ভাগে ভাগ করা হয়। ইন্ডেক্সিং এর উপর ডিপেন্ড করে অ্যারেকে 3 ভাগে ভাগ করা হয়। এক নাম্বার হচ্ছে নিউমেরিক অ্যারে, 2 নাম্বার হচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যারে, 3 নাম্বার হচ্ছে মাল্টি ডাইমেনশনাল অ্যারে। যদি প্রয়োজন হয় এই 3টা গুগল করে একটু দেখে নিন যে 3টার চেহারা কিরকম, কোনটার চেহারা কিরকম। ঠিক আছে, আমরা যদিও ওই টাইপের ওগুলো নিয়ে কথা বলবো কিনা জানি না, তবে আমরা এই নিউমেরিক অ্যারে নিয়ে আমরা কথা বলবো সবচেয়ে বেশি। ঠিক আছে, আপনাদের এতক্ষণ পর্যন্ত যেটা আপনাদের টেনশন ছিল যে আমরা এখানে স্ট্রিং ইউজ করতে পারবো কিনা, সেটা একটু দেখাই। যেখানে আপনি একটা অ্যারে নিলেন, স্ট্রিং ইউজ করার জন্য কি করতে হবে? আপনাকে কোটেশন দিতে হবে। আমি লিখলাম হচ্ছে ANW এর আনোয়ার এর নাম একটা দিলাম, এরপরে দিলাম হচ্ছে সাব্বির, এরপরে দিলাম হচ্ছে মুজাহিদ, এরকম 3টা নাম দিলাম আমরা। ঠিক আছে, তো 3টা নাম দিলাম। এখানে আরেকটা জিনিস দেখাই যায়, সেটা হচ্ছে এটার লেন্থ আমরা বের করতে পারি। এটার লেন্থ আমরা বের করতে পারি। আপনার কাছে কতগুলা ভ্যালু আছে, সেই ভ্যালুগুলো আমরা লেন্থ বের করতে পারি। এখানে ভ্যালু কয়টা আছে? 1টা 2টা 3টা। তো এটা তো আপনি গুনতেছেন। যদি আপনার কাছে 1000টা থাকে তাহলে কি আপনি এরকম 1টা 2টা 3টা 4টা করে গুনতে যাবেন? কথা বলেন। না ভাই। জি না ভাই। না তাহলে ভাই। প্রোগ্রামেটিক্যালি কিভাবে ক্যালকুলেট করা যায়? ডকুমেন্ট ডট রাইট, এটার ভিতরে কি দিব? ডাটা, এরপরে একটা ডট দেন, ডাটার পর ডট, এরপরে দেখেন লেন্থ নামে একটা অপশন আছে, লেন্থ। লেন্থ মানে তো বোঝেন, এই লেন্থ দিলেন, তাহলে ওরা অটোমেটিক্যালি ক্যালকুলেট করে দিবে যে আপনার লেন্থ কত। কত লেন্থ? কথা বলেন। 3। তার এটা লেন্থ হচ্ছে 1 2 3টা এখানে আছে। আপনি আরেকটা বাড়াই দেন, এখন কত হবে? 4। তো লেন্থ কিভাবে বের করতে হয় সেটা আপনি বুঝছেন নাকি, না বুঝেন নাই? বুঝছেন? কথা বলেন। বুঝতে পারছি। জি ভাই। সামনে যাব। জি ভাই। এতক্ষণ পর্যন্ত আপনারা প্রোগ্রামেটিক্যালি জিনিসপত্র দেখলেন। আপনি এখন মনে করবেন যে আমরা
HTML নিয়ে কাজ করতেছি, ডিজাইন নিয়ে কাজ করতেছি, তো এটার সাথে আমরা বাস্তব লাইফে কোনো কাজ টাজ দেখতে পারবো কিনা। তো বাস্তব লাইফে কাজটা দেখার জন্য আমরা একটু কিছু হেডিং ট্যাগ নেই। মনে করেন যে this is HEAD heading 1, এটা হচ্ছে হেডিং 1 ট্যাগ, এটা হেডিং 2, এটা হেডিং 3, হেডিং 4 এরকম দিলাম, এটা 2, এটা 3, এটা 4, 4টা হেডিং দিলাম। এই তো এই জিনিসগুলোকে আমরা জাভাস্ক্রিপ্টে ধরতে পারি। হেডিং ট্যাগ গুলো এই জায়গাতে আছে, এটা আপনি যদি প্রিন্ট করেন, বাবারে বড় হয়ে গেছে, প্রিন্ট করলে কি হবে বলেন, এইরকম প্রিন্ট করতেছে তাই না। এখন এই জিনিসগুলোকে আপনি হ্যান্ডেল করতে পারেন। এই সব জিনিস কি এগুলো বলেন তো, HTML এর কোড। এই জিনিসগুলো কি সেই HTML এর কোড। এই HTML এর কোডটাকে আপনি ধরতে পারেন। কিভাবে ধরবেন, এই যে স্ক্রিপ্ট ট্যাগে এই জায়গাতে আসেন, আসার পরে আমরা এই জিনিসগুলোকে ফর লুপের মাধ্যমে ঘোরাবো। মনে আমি ধরে নিলাম যে এগুলো হচ্ছে একটা অ্যারে, ধরে নিলাম এই জিনিসগুলো হচ্ছে একটা অ্যারে, আমি একটা এটাকে প্রিন্ট করাবো, তারপরে এটাকে প্রিন্ট করাবো, তারপরে এটাকে প্রিন্ট করাবো, তারপরে এটাকে প্রিন্ট করাবো, এরকম আমরা কি করাবো বলেন, প্রিন্ট করাবো। কিভাবে করাবো, আমরা এটা এই সবগুলাকে আমরা অ্যারের মধ্যে ঢুকাবো। আগে সবগুলাকে আমরা একটা অ্যারের মধ্যে ঢুকাবো। কিভাবে ঢুকাবো, একটা ভার নিলাম, ভারের মধ্যে একটা ভেরিয়েবল নিলাম ডাটা, এরপরে কি দিলাম, এই 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 ট্যাগ গুলাকে আমরা ধরবো কিভাবে, এই ট্যাগ গুলাকে আমরা ধরবো কিভাবে দেখেন, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই ট্যাগ নেম, গেট এলিমেন্ট বাই ট্যাগ নেম নামে একটা অপশন আছে। ডকুমেন্ট লিখলেন, লেখার পর গেট এলিমেন্ট বাই ট্যাগ নেম। গেট মানে কি পাওয়া, এলিমেন্ট আমরা এগুলাকে এলিমেন্ট বলি না, এলিমেন্ট মনে আছে এলিমেন্টের ডেফিনিশন, কথা বলেন। সবাই চুপ করে কেন, এলিমেন্টের ডেফিনিশন মনে আছে? ওরে আল্লাহ রে, কথা বলেন না রে। এলিমেন্ট আমরা কাকে বলি, যে এই যে h1 ট্যাগ দিয়ে শুরু হয়েছে, h1 ট্যাগ দিয়ে শেষ হয়েছে, এটা তো আমরা ট্যাগ বলি। কিন্তু যদি কোনো ট্যাগের ভেতরে কোনো কন্টেন্ট থাকে, যদি কোনো ট্যাগের ভিতরে কন্টেন্ট থাকে, তখন আমরা এই পুরো জিনিসটাকে একটা করে এলিমেন্ট বলি। বুঝেন নাই? জি ভাই বুঝছি। আরে ভাই না বুঝলে সেটা তো বলা লাগবে। এখন এই পুরো জিনিসটাকে আপনি এলিমেন্ট বলতে, তাহলে কি করব, গেট এলিমেন্ট, আমরা এলিমেন্টটাকে গেট করব, ধরবো বাই কি দিয়ে, বাই নেম। বাই নেম না কি আছে, ট্যাগ নেম ধরতে, গেট এলিমেন্ট বাই ট্যাগ নেম আছে, গেট এলিমেন্ট বাই ট্যাগ নেম, গেট এলিমেন্ট বাই ট্যাগ নেম। আমরা গেট করব এলিমেন্টটাকে, গেট করব বাই ট্যাগ নেম দিয়ে। এটা ট্যাগের নাম h1 ট্যাগ, এই ট্যাগের নামটা কি বলেন তো, h1 ট্যাগের নাম করে ধরবো। একটা ফার্স্ট ব্র্যাকেট দিব, কোটেশন দিব, এখানে লিখবো h1, এরপরে আমরা এটা কোলন দিব। তার মানে এই যে একটা ডাটা, এই ডাটার ভিতরে কি আছে বলেন তো, h1 এর ট্যাগের এলিমেন্ট গুলো আছে নাকি বলেন। h1 এ ধরা মানে কি, h1 এ ধরা মানে যতগুলো h1 ট্যাগ আছে সবগুলোকে ধরা নাকি। জি ভাই। কথা বোঝা যায় না আমার কথা? জি ভাই। ডকুমেন্ট ডট রাইট ডাটা, এখানে কি বলতেছে, অবজেক্ট HTML কালেকশন, অবজেক্ট HTML কালেকশন। এখানে আপনি কি করতেছেন বলেন তো, ডকুমেন্ট ডট রাইট ডাটা, আপনি ডাটার মধ্যে তো এখানে কালেকশন আছে, একটা নাই। এটা ইরোডটা দেখেন, অবজেক্ট HTML কালেকশন, এটা দ্বারা বোঝাচ্ছে যে এই যে ডাটা, এই ডাটার মধ্যে কি একটা আছে, একটা আছে, এখানে অনেকগুলো আছে। যখন আপনি ট্যাগ নেম দিয়ে ধরতেছেন, ট্যাগ নেম দিয়ে ধরতেছেন, তখন বুঝতে হবে ট্যাগ নেম মানে আপনি যেই ট্যাগের নেমটাই ধরেন না কেন, সেই ট্যাগের নেম তো এক থেকে একাধিক বা 1000টা ওই সেম নামের ট্যাগ থাকতে পারে, পারে কিনা? জি ভাই পারে। আমি এখানে h1 ট্যাগ ধরছি, এখানে আমি p1 ট্যাগ ধরতাম, তো একটা ওয়েবসাইটে p1 ট্যাগ কি একটাই থাকবে এমন কথা আছে? না।
যখন আপনি ট্যাগ নেম দিয়ে ধরতেছেন তখন তারা তখন চিন্তা করতেছে যেহেতু আপনি ট্যাগ নেম দিয়ে ধরতেছেন তার মানে আপনাদের কাছে কি আছে, কালেকশন আছে, মানে অনেকগুলো আছে। তো অনেকগুলো জিনিস যদি থাকে তখন আপনি একবারে কিভাবে প্রিন্ট করবেন? যদি অনেকগুলো জিনিস যদি থাকে আপনার কাছে, আপনি একবারে প্রিন্ট করবেন কিভাবে? ডকুমেন্ট ডট রাইট আপনি ডাটা দিলেন, তো ডাটার মধ্যে তো অনেকগুলো জিনিস আছে, আপনি একবারে হঠাৎ করে প্রিন্ট করতে পারবেন না। অনেকগুলো জিনিস যদি থাকে তখন আপনাকে একটা একটা করে প্রিন্ট করতে হবে, বুঝছেন? বুঝেন নাই? আমার কথা কেন বুঝতেছেন না ভাই আপনারা? এখন ফর দিয়ে মনে হয় পরের কথা পরে যান, আমি এখন যতদূর বললাম সেটা বোঝেন। আমি এখানে কি বোঝানোর চেষ্টা করলাম? আমি বললাম গেট এলিমেন্ট। গেট মানে তো পাওয়া, গেট মানে আপনি পাচ্ছেন। এলিমেন্ট মানে কোনটা? এই পুরো জিনিসটাকে আপনি এলিমেন্ট বলতেছেন। বাই কি ট্যাগ নেম, এই যে ট্যাগ h1 নামে একটা ট্যাগ, এই ট্যাগ আমরা h1 ট্যাগটাকে ধরলাম, তার মানে h1 ট্যাগ দিয়ে যতগুলো জিনিসপত্র আছে সবগুলো ধরে আপনি ডাটার মধ্যে রাখছেন। তো যখন আমরা ট্যাগ নেম দিয়ে ধরতেছি তার মানে বুঝতে হবে যে এখানে একাধিক ট্যাগ নেম থাকতে পারে। এখানে আপনি মনে করতেছেন 4টা আছে, আপনি একটাও রাখেন তারপর আপনি রিলোড দেন, কি হচ্ছে? আমার কথা শুন, শব্দ করেন না। যখন আপনি ট্যাগ আর এই আগের বার তো দিছিলাম এটা মেইল মনে হয় আপনার কাছে আছে। খালি কামরুল হাসান দেখতে ভাই। হবে। কামরুল হাসান। আচ্ছা আচ্ছা এখন কি আইডি ধরা লাগবে নাকি? এটা আপনি বুঝতে পারবেন। ও আর আমি ওটা দিতেছি আর কি, ওই কিতা পাগল বাংলা নাকি? ইংলিশ আপনার মেসেঞ্জারে দিলে হইব। জি আচ্ছা ভাই মিউট করে দেন। জি 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 সালাম আলাইকুম। আচ্ছা ভাই, জি আচ্ছা জি আচ্ছা জি আচ্ছা জি। কথা বলা শেষ, আমরা ক্লাস শুরু করবো। জি ভাইয়া শুরু করেন ভাইয়া। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। জি ভাইয়া, কামরুল ভাইয়ের কথা শেষ মনে হয়, এখন শুরু করেন। তাহলে আমরা বলতে চাচ্ছিলাম যে কালেকশন আছে যেহেতু, সো আমরা একটা এক করে একসাথে একবারে প্রিন্ট করতে পারবো না, আমরা কি করতে হবে, লুপের মাধ্যমে ঘুরে ঘুরে একটা একটা প্রিন্ট করতে হবে। ঠিক আছে, তো সেটা কিভাবে আমরা করব? আমরা সেই ফরের কাহিনীতে চলে যাবো। আবার ফর ইউজ করলাম, একটা var নামে একটা কিওয়ার্ড ইউজ করব। এরপর কি ইউজ করব? সেই কিওয়ার্ডটার নাম দিতে হবে তো নাকি? সাপোজ নাম দিলাম হচ্ছে x, তারপর কি দিতে হবে বলেন? ইন দিতে হবে না? হ্যাঁ, ইনের পর কি দিব? ডাটা। ইন ডাটা। তারপরে ডাটা দিলাম, গুড, ক্লোজ করে দিলাম। এখন আমি এখানে একটা একটা প্রিন্ট করব। ডকুমেন্ট ডট রাইট ফার্স্ট ব্র্যাকেট, এখানে কি লিখবো বলেন? ডাটা। ডাটা দিলাম, এবার থার্ড ব্র্যাকেট দিলাম, দিয়ে এখানে কি দিব? এক্স। এক্স। এখন আমরা একটা কি করি, প্লাস ব্রেক দেওয়া দিয়ে আমরা, হ্যাঁ একটা ব্রেক দিই, তাহলে বুঝতে আমাদের সুবিধা হবে। ব্রেক, এই তো। এখন আপনি রিলোড দেন, কি আসছে? অবজেক্ট এইরকম আসছে। এটা আমাদের একটু ভুল হয়েছে, সেটা হচ্ছে কোথায় যেন ভুল হয়েছে। আচ্ছা সরি, এখানে এই যে এক্স লিখছেন না, এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, আপনারা আসলে কি প্রিন্ট করতেছি বলেন তো? আমরা কি h1 ট্যাগ প্রিন্ট করব না h1 ট্যাগের ভিতরে যেটা আছে সেটা প্রিন্ট করব? এলিমেন্ট আমরা কিন্তু h1 ট্যাগের ভিতরে যে জিনিসগুলো আছে, কন্টেন্টটা, সেই কন্টেন্টটা প্রিন্ট করব। এই কন্টেন্টটা কোথায় আছে বলেন? এই সন ট্যাগের ভিতরে। h1 ট্যাগের ভিতরে। তাহলে কি আমরা বলতে পারি এটাকে যে ইনার মানে ভিতরে HTML, এটা কি বলতে পারি? HTML এর ভিতরে আছে, এটা বলতে পারি আমরা? জি ভাইয়া। তাহলে এই যে ডট, এখানে একটা ডট দেন, দেওয়ার পর এখানে লেখেন INNER, ইনার HTML। তার মানে আপনি HTML এর ভিতরের জিনিসটাকে প্রিন্ট করতে চাচ্ছেন, এই জন্য আপনি কি দিলেন? ডট ইনার HTML। এখন আপনি রিলোড দেন, আসছে? এই নিচে কেন আনডিফাইন আসতেছে সেটা আপনার এখন মাথায় ব্যাপারটা করার দরকার নাই। আপাতত এটা দেখেন যে এই চারটা আপনার একটা একটা করে প্রিন্ট হয়েছে কিনা। জি ভাই হয়েছে। বুঝলেন নাই?
বুঝছো? বুঝছেন? শিওর বুঝছেন? জি ভাই বুঝেছি। জি ভাই। এই জিনিসগুলা আরো কিভাবে স্মার্ট ওয়েতে কাজ করা যায় সেটা আমরা একটু দেখব। এটা আমি আবার ক্লোজ করে দিলাম, ঠিক আছে? ক্লোজ করে দেওয়ার পর আমি আবার ফর লিখলাম। এখন আমরা ওই ফর ইউজ করব না, আমরা ফর ইউজ করব হচ্ছে আমরা আগে যেটা শিখছিলাম, মনে আছে একটা, var var x ইকুয়াল টু 0, মানে 0 থেকে শুরু হবে। এই লুপটা 0 থেকে শুরু হবে, কতক্ষণ পর্যন্ত চলবে? যতক্ষণ পর্যন্ত নাকি x এর মানটা কি হয়, এই যে ডাটা আছে, এই ডাটা ডট লেন্থ, আমরা লেন্থ কিভাবে বের করি? এটার মধ্যে যতগুলো, এই ডাটার মধ্যে যতগুলো লেন্থ আছে, সেই লেন্থটা যদি x এর থেকে কত কি হয়, ততক্ষণ পর্যন্ত ছোট থাকবে, x এর বেরো ততক্ষণ ছোট থাকবে, ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে। এটা ক্লোজ করে দিলাম x প্লাস প্লাস। এটা একটু বোঝার চেষ্টা করেন, দেখেন তো ওই এতদিন যেটা কাজ করছেন সেটা মতো কিনা। শুধু এখানে অ্যাড হয়েছে কি লেন্থ, শুধু এটা অ্যাড হয়েছে কি লেন্থ। এক্সটা কি হবে, 0 থেকে শুরু করবে, ভালো কথা। এক্স কতক্ষণ পর্যন্ত চলবে, এর লেন্থটা যতক্ষণ পর্যন্ত এর সাথে ম্যাচ করবে ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে এবং এক এক করে সে বাড়াবে। এখন আপনি এখানে কি করতে পারেন, ডকুমেন্ট ডট রাইট ফার্স্ট ব্র্যাকেট দিলেন হচ্ছে ডাটা, এরপরে ভিতরে দিলেন হচ্ছে আপনি এক্স, আপনি প্রিন্ট করবেন হচ্ছে ইনার এইচটিএমএল, ইনার এইচটিএমএল আমি প্রিন্ট করলাম, এরপর প্লাস সাইন দিলাম, এর মধ্যে আমি একটা ব্রেক দিয়ে দিলাম। একটা একটা করে জিনিসগুলো প্রিন্ট হয়েছে, বোঝা যায় নাই? আপনারা আগে যে ফরটা ইউজ করছিলেন, আগে যে ফরটা ইউজ করে সেম জিনিস, পার্থক্য কিছুই নাই। পার্থক্যটা কি, এর লেন্থ পর্যন্ত চলবে। আপনি এখানে লেন্থ বাড়াই দিবেন, এর লেন্থ গুলো আপনি এখানে বাড়াই দিবেন, লেন্থ আপনি বাড়াই দিবেন, লেন্থ আপনি বাড়াই দিবেন, সেই লেন্থের উপর ডিপেন্ড করে সে কি করবে, চলতেই থাকবে। লেন্থের উপর ডিপেন্ড করে সেখানে চলতেই থাকবে। ওই কন্ডিশনটা এখানে ফুলফিল হবে, সেই ফুলফিলের উপর ডিপেন্ড করে সে এখানে প্রিন্ট করবে, তারপরে এক্স বাড়াবে, আবার সামনের দিকে আসবে, যেটা আপনি এতদিন শিখছিলেন। আমরা এখন একটু ইন্টারেস্টিং একটা টপিক দেখে আমরা শেষ করবো ক্লাস। এগুলা দিয়ে আপনাদের মাথা ঘুরছে একটু জানি, কিন্তু এখন একটা ভালো জিনিস দেখে যাই। এতক্ষণ পর্যন্ত তো হাবিজাবি জিনিস দেখলাম, একটা ভালো জিনিস দেখি, ঠিক আছে? মনে করে একটা ভেরিয়েবল ভার নিলাম, এরপর একটা ডাটা নিলাম, মানে নাম দিলাম ডাটা, এরপরে আপনি এর ভিতরে দিলেন 10, 20, 30, 40 এরকম কিছু একটা সংখ্যা দিলাম, ঠিক আছে? এখন আমাকে বলেন এটা আমি প্রিন্ট করবো কিভাবে? আমি যদি ডকুমেন্ট ডট রাইট দেই, দেওয়ার পরে ভিতরে যদি আমি ডাটাটা দিয়ে দেই, তাহলে কি করবে, সবগুলা একসাথে হঠাৎ করে প্রিন্ট করে দিবে। জি, সবগুলা 10, 20, 30, 40 এভাবে করে প্রিন্ট করে দিচ্ছে, যা আছে ভিতরে সবগুলা কমা দিয়ে সবগুলা প্রিন্ট করে দিচ্ছে, এই তো। এখন জি ভাই। আপনি চাচ্ছেন প্রোগ্রামেটিক্যালি, এখানে 10 আছে, 20 আছে, 30 আছে, 40 আছে, এখানে আপনি আরেকটা সংখ্যা বসাতে চাচ্ছেন, 40 এর পরে 50 দিবেন। তো 40 এর পরে আপনি এখানে কমা দিয়ে তো 50 দিতেই পারেন, কিন্তু আপনি প্রোগ্রামেটিক্যালি কিভাবে এখানে 50 বসাবেন বা এরপরে 60 বসাবেন বা কিছু একটা সংখ্যা বসাবেন, সেই জিনিসটা আমরা দেখব। সেটার জন্য আপনাদের মনে আছে কিনা আমি জানি না, আপনাদের তো কোনো কিছু মনে থাকে না। সেটা হচ্ছে যে গিট নিয়ে কাজ করছেন না, গিট? জি ভাই। পুশ 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 করা মানে কি, ওর মধ্যে একটা কিছু ঢুকাই দাও, এই তো। তাহলে জি। আমরা কার মধ্যে ঢুকাই দেবো বলেন তো? এটার মধ্যে, ডাটার মধ্যে ভ্যালু। ডাটার মধ্যে। তাহলে আমরা ডাটাটাকে ধরি, ডাটা ডট কি দিব, পুশ। এই যে পুশ লেখা আছে, পুশ দিলাম। পুশ কত দিব, কত পুশ করবো আমরা?
যা দেবো তাই। যা দিব তাই, আমি এখানে দিলাম হচ্ছে 100। তাহলে কি হইলো? পুশ হইছে। এখন পুশ যদি হয়ে থাকে, এখানে কি দেখাচ্ছে পুশ? এটা তো আগের প্রিন্টটা, না, এই যে এটা প্রথমটা এটা, তাহলে আপনি এটা আবার কি করেন, নিচে আবার প্রিন্ট করেন। এখন আপনি দেখেন তো ডাটাতে কত আছে, এখন ডাটার মধ্যে কত থাকার কথা বলেন? 100 অ্যাড হবে। হয়েছে 100। 10, 20, 30, 40, 50 পরেরটা কি হয়েছে? 100 হয়ে গেছে। বোঝেন নাই না? বুঝছি। গিটহাবে যদি জীবনেও পুশ করে থাকে, তাহলে তো এটা মনে রাখার কথা যে পুশ করলে আপনি কোডগুলো আপনার ওখানে গিটহাবে চলে যাচ্ছে। আপনি পুশ না করা পর্যন্ত গিটে কোনো কোড যাবে? বলেন। না, যাবে না। সুন্দর উদাহরণ। এখন এটা তো পুশ করলাম, পুশ করলে কোথায় পুশ হচ্ছে বলেন তো? শেষের দিকে পুশ হচ্ছে, তাই না? জি ভাই। জি। এখন আমরা যদি শেষের থেকে কোনো একটা ডাটা রিমুভ করতে চাই, শেষের থেকে কোনো একটা ডাটা রিমুভ করব, তাহলে এখানে আমরা পুশ না দিয়ে কাজ করতে পারি, সেটা হচ্ছে পপ দিতে পারি। পপ পপ দিলে প্রথমটাতে কত প্রিন্ট হওয়ার কথা বলেন? কি হারাই গেছে? বুঝি না। বুঝলাম না। এই যে ডকুমেন্ট ডট রাইট, এটা দিয়ে এই লাইনটা প্রিন্ট হলে কি কি প্রিন্ট হবে? 10, 20, 30, 40, 50 50 পর্যন্ত। 50 হবে এটা দিয়ে। তারপরে নিচের লাইন যখন পড়তে আসবে, নিচের লাইন পড়ার কি হবে? 100 বাদ হয়ে যাবে। 100 তো নাই এখানে, না। কিছু দেওয়া লাগবে না, আমি কিছু দিলাম 50 না। 50 দিলে 50 বাদ হয়ে যাবে। তাহলে 50টা বাদ হবে। 50টা বাদ হলে এই লাস্টের লাইন আসে কি প্রিন্ট করবে? 40 পর্যন্ত। 40 পর্যন্ত প্রিন্ট করবে। দেখি 40 করছে কিনা। করছে? কথা বলেন। জি ভাইয়া। তাহলে আমরা সেম ভাবে আমরা এই জায়গাগুলোতে এই কাজগুলো করতে পারবো। মাথা পুরো হ্যাং হয়ে গেছে। মাথা কার হয়েছে? আমার? আপনাদের? আমারই হ্যাং হয়েছে। শেষেরটা বুঝলাম না। কঠিন মনে হচ্ছে নাকি? শেষেরটা বুঝি নাই ভাই। পপ বোঝেন নাই? জি ভাইয়া। কেউ বুঝান তো এখন একটু ভালো করে। ভাই আমরা যদি প্রথম থেকে কোনো ডাটা রিমুভ করতে চাই তাহলে কিভাবে করব? মানে এখানে তো 10 20 আছে, আমরা শেষ থেকে remove আগে বোঝেন, মেজাজটা খারাপ হয় এই জায়গাতে। ওনাকে আপনি বললাম যে এটা বুঝছেন কিনা, উনি বলছে এটাই বোঝে নাই। ওনাকে ওটা বোঝেন আগে। পরেরটা তো আপনি আসবো তো আমরা। এত ফাস্ট যাইতেছেন ভাই। এটা বোঝেন না, এটাই বোঝে না উনি। আপনি প্রথম দিকে চলে গেছেন, এটাই উনি এখনো বোঝেন না। এটা না বোঝার কিছু নাই। এটা ওনাকে বুঝান। এই পপটা ভাই দিয়ে পপ দিয়ে আমরা রিমুভ করব ডাটা যে পিছনে যে পপ দিয়ে আমরা যে কোনো একটা ভারের ডাটা রিমুভ ভ্যালু আছে, এই ভ্যালুর লাস্ট থেকে একটা বাদ দিতে পারি। বুঝতে পারছেন? জি ভাই, এবার বুঝছি। আমরা কিছু বাদ দিতে গেলে লাস্ট থেকে এটা বাদ হবে। শুনেন, উনি কে বুঝাচ্ছে বুঝালো এটা? মাসুমুল হক। মাসুমুল হক। আচ্ছা, আপনারা একটা ভোট করেন তো, মাসুমুল হকের থেকে আমি যখন বুঝাইলাম তখন কি আমি খারাপ করে বুঝাইছি? না ভাই। তাহলে ওনারা কিন্তু মাসুমুল হকের কাছ থেকে ভালো বুঝতে পারছে। হিসাব করছেন? আমি মাসুমুলকে না ভাইয়া, তখন আসলে খেয়াল করি নাই আমি আসল কথা, ওই জন্যই ভাইয়া। হ্যাঁ, ব্যাপারটা তো এই জায়গাতেই। এই জন্যই তো আমি মাঝে মধ্যে বলতেছি যে আপনারা একটু কেউ বুঝান না ভাইরে। একটা স্বাভাবিক কথা, একটা লোকের কথা আমি সবাইকে স্যাটিসফাই করতে পারবো না, আমার কথায় প্রবলেম থাকতেই পারে। তো এই জন্য আমি বলতেছি যে যখন একটা শেষ করতেছি তখন বললাম যে এটা কে একটু বুঝান। আপনারা তো সেটাই কেউ সাহস করে বলতে পারছেন না। যেমন মাসুমুল যেভাবেই বুঝে থাকেন, আপনি কিন্তু বুঝছেন। এইরকম যদি আপনারা সাহস করে বলতেন তাহলে অন্য আরেকজনের সুবিধা হইতো, আমারও সুবিধা হইতো। জি ভাইয়া, জিনিসটা সহজ ছিল কিন্তু আমি খেয়াল করি নাই, এই জন্য ভাইয়া প্রবলেম হয়েছিল।
খেয়াল করবেন না, বুঝবেন না, এটাই স্বাভাবিক ভাই। আপনার জন্য আমরা তো এই জন্যই বসে আছি এখানে। আমি কেন আছি বলুন তো? এখানে আমাকে পাঠাইছে কেন? মুখ দেখার জন্য, আপনার সাথে আড্ডা দেওয়ার জন্য? যে আপনি পারেন না, আপনাকে বোঝানোর দায়িত্বটা হচ্ছে আমার। আপনি যদি না বুঝেন তাহলে সেটা প্রবলেমটা হচ্ছে আমার, আপনার না। আপনি যদি না বুঝে এখান থেকে যান তাহলে সেটা প্রবলেম তো আপনার না। আপনি ঘুমায় থাকেন আর যেভাবেই থাকেন, আপনি যদি ঘুমায় থাকেন ক্লাস করেন, সেটা আমার রেসপন্সিবিলিটি যে আপনাকে ঘুম থেকে ডেকে আপনাকে এটা বুঝে দাও, যাতে আপনি পরের দিন বলতে পারেন। আর পরের দিন যদি আপনি বলতে না পারেন তাহলে সেটা প্রবলেমটা ছিল আমার। আমি আপনাকে সঠিকভাবে বুঝাইতে পারি নাই, ক্লাসে আপনার আকর্ষণটা ধরে রাখতে পারি নাই, বা আরো কোনো ইস্যু কারণে আমি আপনাকে সেটা করতে পারি না। তো এই জন্য আমার এই যে কান ধরে সরি বলা উচিত আপনাদের সামনে, ঠিক আছে? এটা আমার রেসপন্সিবিলিটি, কারণ আমার দায়িত্বটাই তো এটা। তো যাই হোক, সেটা বুঝলাম। আমরা এখন ওই যে উনি যেটা বলতেছিল যে প্রথম থেকে কিভাবে করব, সেটারও তো এক মেথড আছে আসলে, ঠিক আছে? তো সেটার জন্য আমরা যেটা করতে পারি, এখানে আমরা একটা যদি আমরা শিফট চাপ দিই, শিফট লিখি, শিফট, আমরা যদি শিফট করি দেখবেন যে আপনার প্রথম থেকেই ডাটা রিমুভ হয়ে যাবে। এখানে যদি আপনি শিফট করেন তাহলে প্রথম থেকে ডাটাটা রিমুভ হয়ে যাবে। এখন যদি আমরা প্রিন্ট করে দেখি তাহলে কি হবে দেখেন, এটা প্রথম আছে 10, 20, 30, 40, 50, পরেরটাতে দেখবেন যে 20, 30, 40, 50 হয়ে গেছে। বোঝা গেছে? বোঝা যায় নাই? শিফট শিফট করলাম। জি ভাইয়া বুঝেছি। এখন সেম ভাবে আপনি শিফটের জায়গাতে যদি আপনি আনশিফট লিখেন, খুবই সহজ আসলে। আনশিফট করা মানে কি, শিফট করলাম, প্রথম থেকে ডিলিট হয়ে গেল। এখন যদি আপনি প্রথমের দিকে কোনো কিছু অ্যাড করতে চান তাহলে সেই জিনিসটা আপনি অ্যাড করতে পারেন। আপনি লিখলেন হচ্ছে ANW আনোয়ার, লিখলেন একটা কোমা দিয়ে আপনি একটা হোসাইন ঢুকাই দিলেন। এটা কি করলেন? আপনি আনশিফট করলেন। দেখেন প্রথমে ঢুকে গেল আনোয়ার, পরে ঢুকে গেল হোসাইন, তারপরে 10, 20, 30, 40, 50। খুব কঠিন জিনিস না? তার মানে পোপের ওখানে আনপপ করলে কি পিছনে যুক্ত হবে? এখানে মেথড কয়টা বললো একটু সামারি করেন তো কি একটু ভালো করে। কয়টা মেথড? 4টা মেথড শিখলাম আমরা। একটা হলো পুশ, আর একটা হচ্ছে পপ, আর একটা হচ্ছে শিফট এন্ড আনশিফট। এই 4টা একটু সংক্ষিপ্ত করে কেউ বলেন একটু, কেউ সবাই একটু বুঝে নেন কারেক্ট। পুশ দিয়ে হচ্ছে লাস্ট থেকে ডাটা ইন করতে হয়, আর পপ দিয়ে হচ্ছে রিমুভ করতে হয় লাস্ট থেকে। আর প্রথম থেকে রিমুভ করতে হলে, অ্যাড করতে হলে শিফট ইউজ করতে হবে, এবং রিমুভ করতে হলে আনশিফট ইউজ করতে হবে। বুঝেন নাই? না বুঝলেও তো আপনাদের মুখ থেকে একটা কথাও বেরোবে না। আপনারা আবার কালকে বসে থেকে 2 ঘন্টা ইউটিউব ভিডিও দেখবেন। আপনি এখন 5 মিনিট বুঝতে পারতেছেন না, আপনি কালকে আবার 2 ঘন্টা যাবত ইউটিউব ভিডিও দেখবেন, দেখে বুঝবেন। এই হচ্ছে আপনাদের কাহিনী, বুঝছেন? আমরা এত কষ্ট করতেছি, এত কথা বলতেছি, কিন্তু আপনি কোনোভাবে গায়ে লাগাচ্ছেন। বুঝলে সেটাও জোরে জোরে বলবেন যে হ্যাঁ বুঝছি, তারপর নেক্সট স্টেপে চলে যাবো। না বুঝলে সেটাও বলবেন যে আমি বুঝি নাই। আজকে আর থাক, অনেক কেন থাকবে? ভাইয়া প্রোগ্রামিং করতে আসছেন, শিখতে আসছেন, থাক মানে কি? এই যতটুকু পর্যন্ত করলাম, কয়টা জিনিস করছি আমরা? এই কয়টা জিনিস প্র্যাকটিস করতে আপনার 5 থেকে 10 মিনিট সময় লাগবে। এই সামান্য এটা কি লাইভ হইতেছে? হ্যাঁ লাইভ কি হইতেছে? আসলে কারেন্ট চলে গেছিল তো, আমি প্রায় 15-16 মিনিটের মতো মিস হয়ে গেছে আমার। মিস হয়ে গেছে, এখন সেটা তো আমি আপনাকে চাইলে বুঝাইতে পারবো না। এখন যদি লাইভ না থাকে তাহলে কি করা উচিত? মনে করে লাইভ হয় নাই, তাহলে আপনার কি করা আমাকে উচিত? তাহলে না আমি জাস্ট টপিকটা জেনে ফেললে আমি ঘাটাঘাটি করতে পারবো কি কি তার টপিক মানে হয়েছে। আপনি তারপরে এই যে এখানে 10 জন বা 15 জন আছেন, তারপরে আপনার কার কাছে হেল্প নেবেন নাই তো? মানে কার কাছে হেল্প চাইলে তো আপনার ইগোতে লাগবে। আরে ভাই না এই আমি বলতেছি আপনার সমস্যা নাই, কিন্তু অনেকের সমস্যা আছে। আপনি ক্লাসে অ্যাটেন্ড থাকতে পারলেন না, বিদ্যুতের সমস্যা। আপনি এখানে কয়জন পরিচিত মানুষ আছে তার সাথে আপনি কথা বলেন রেগুলার? বলতেন যে ভাই আমার কালকে তো ক্লাস ছিলাম না, আপনি একটু আমাকে সামারি বুঝে দেন। সে সুন্দর মতো কিন্তু বুঝে দিবে, কিন্তু আপনারা চান না। এই যে রিলেশনগুলো তৈরি করতেছেন না, পরে পস্তাবেন ঠিকই। আচ্ছা আমি এইসব কথা না বলে আমি সামনের দিকে একটু এগোই। আমার আরো কিছু একটা টপিক দেখার দরকার, কারণ আমরা আপনাদের সময় কিন্তু আসলে হাতে বেশি নাই, অনেক কিছু দেখানো বাকি, জানি না সব দেখাতে পারবো কিনা। এই কাহিনীগুলো গেল, এটা কিন্তু এরের কাহিনী গেলাম আজকে, কিন্তু এখনো পর্যন্ত সব এরে নিয়ে কথা বললাম। তো এরের কাহিনী বাদ দিয়ে আমরা একটা ফাংশনে আসি, ফাংশন মেথড, ঠিক আছে? যেটা পিএইচপি বলেন, জাভা স্ক্রিপ্ট বলেন, যে কোনো প্রোগ্রাম বলেন, যেখানেই বলেন, সব জিনিসগুলো কিন্তু ফাংশনের উপর ডিপেন্ড করে। তো আমরা ফাংশন কিভাবে কাজ করব? আমরা ফাংশন কাজ করার জন্য FUN ফাংশন নামে একটা কিওয়ার্ড লিখতে হয়।
ফাংশন নামে একটা কিওয়ার্ড লিখতে হয়, এই ফাংশনের একটা নাম দিতে হবে। নাম দিলাম হচ্ছে জরিনা, নাম দিতে হবে। নাম দেওয়ার পরে এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। এই ফার্স্ট ব্র্যাকেট দিলে আপনি বুঝতে পারবেন যে এটা একটা ফাংশন। এরকম একটা ফাংশন নামে কিওয়ার্ড থাকবে, থাকার পর একটা নাম থাকবে, এরকম একটা ফার্স্ট ব্র্যাকেট থাকবে, তারপর একটা সেকেন্ড ব্র্যাকেট থাকবে। এই স্ট্রাকচারটা দেখে আপনাকে বুঝতে হবে এটা একটা ফাংশন, এটা একটা ফাংশন। ঠিক আছে, এখন এই ফাংশনের ভিতরে আপনি যা ইচ্ছা তাই করতে পারেন। যে আপনি এখন চাচ্ছেন ডকুমেন্ট ডট রাইট, এখানে আপনি লিখে দিলেন যে দিস ইজ এ functl ফাংশন, দিস ইজ এ ফাংশন, এটা একটা কি ফাংশন, এই তো লিখে দিলেন। এখন যদি আপনি রিলোড দেন, আপনার কাছে মনে হয় যে কিছু দেখাবে? কিছুই দেখাবে না। কারণটা হচ্ছে ফাংশন আপনি তৈরি করছেন, কিন্তু এই ফাংশনটা যতক্ষণ পর্যন্ত আপনার প্রয়োজন না হবে ততক্ষণ পর্যন্ত সে কোনো রেসপন্স করবে না। ঠিক আছে, তো এই ফাংশনটাকে কল করতে হবে। এই ফাংশনটাকে তৈরি, এটা হচ্ছে ফাংশনের দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে ফাংশনের ডিফিনিশন আর একটা হচ্ছে ফাংশনের কলিং পার্ট। এটা হলো ফাংশনের ডিফিনিশন। আপনি ফাংশনের মধ্যে বলে দিলেন যে কি কি করা যাবে, আপনি বলে দিলেন যে আমাকে এটা কিছু একটা সিনট্যাক্স প্রিন্ট করে দাও, দিস ইজ এ ফাংশন, এটা প্রিন্ট করে দাও। এখন এসে প্রিন্ট করছে, ঠিক আছে, কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি আর ডাক দিবেন না ততক্ষণ পর্যন্ত সে কোনো কাজই করবে না। তার এই জিনিস এতটুকু অংশটাকে বলতেছে আমরা ফাংশনের ডিফিনিশন। আর যখন আমরা একে ডাক দিব তখন আমরা সেটাকে বলি ফাংশনের কলিং। আমরা ডাক দিব কিভাবে? জাস্ট এই নামটুকু ফার্স্ট ব্র্যাকেট সহ এতটুকু কপি করে আপনি এই সেকেন্ড ব্র্যাকেটের বাইরে কোন একটা জায়গাতে পেস্ট করেন। এই যে ফাংশন এতটুকু জায়গা, এটার বাইরে কোন আপনি একটা জায়গাতে যদি আপনি রাখেন তাহলে কি হবে? ওকে ডাক দেওয়া হবে, এই যে জিনিসটা প্রিন্ট করবে, দিস ইজ এ ফাংশন, যা ছিল সেটাই প্রিন্ট করবে। বুঝেন নাই? প্রিয়াঙ্কা আছে নাকি? প্রিয়াঙ্কা বলেন তো ফাংশনে কয়টা পার্ট? প্রিয়াঙ্কা নাই। নিশাদ বলেন। সেও নাই। রাব্বি হাসান বলেন। বলেন। এমডি ওমর আলী, তার মানে কি ক্লাসে কেউ নাই? আমি বলবো, আপনি কেন বলবেন? দুইটা পার্ট, আমি বলি দুইটা পার্ট। কি কি পার্ট? এতটুকু অংশটাকে বলি আমরা ফাংশনের ডিফিনিশন। আর ফাংশনের ডিফিনিশন করলেই হবে না, ফাংশনটাকে কল করতে হয়। এই এতটুকু লিখলে ফাংশনটা কল হয়ে যাবে। এই নামটাতে আপনি তৈরি করছেন, এই জিনিসটা আপনি বাইরে লিখলেই এটা কল হয়ে যাবে। তাহলে আপনি বলতে পারেন যে আমি তাহলে কেন ফাংশন লিখবো, শুধু আমি ডকুমেন্ট ডট রাইট লিখলে তো কাজ করে দিবে। কিন্তু একটা কাহিনী কি, আপনি এই ফাংশনটাকে হাজারবার ইউজ করতে পারবেন। আপনি এখানে এই যে ফাংশনটার নাম আপনি আবার যদি 10 বার লিখেন 10 বার এটা প্রিন্ট করে দিবেন, এবং যেখানে যেখানে চাইবেন সেখানে সেখানে সে কি করে দিবে, এখানে দেখেন দিস ইজ ফাংশন, এরকম একটা পর একটা প্রিন্ট হয়ে যাচ্ছে। যতবার লিখবেন ততবার আপনি প্রিন্ট করে দিবেন, সব কাজ করে দিবেন। ধরে নেন যে এখানে আপনি এই ফাংশনের মধ্যে যোগ বিয়োগের কাজ করবেন। সাপোজ var x ইকুয়াল টু হচ্ছে 10, এরপরে var y ইকুয়াল টু হচ্ছে 20। এখন আরেকটা নিলাম var z ইকুয়াল টু কি x প্লাস y, এই তিনটা যোগ করলেন। তারপরে আপনি এখানে প্রিন্ট করে দিলেন ডকুমেন্ট ডট রাইট, এখানে আপনি ঢুকাই দিলেন হচ্ছে z। ঠিক আছে, এখন আপনি মনে করেন যে এই ফাংশনটা কাজটা কি, এই ফাংশনের কাজ হচ্ছে এখানে 10 10 20 এই দুটো যোগ করবে, যোগ করে এটা প্রিন্ট করবে। চলেন প্রিন্ট করে কিনা দেখেন, 30 কিন্তু প্রিন্ট করছে। আপনি চাচ্ছেন যে এইরকম সেম ফাংশনালিটি একটা জিনিস আমার অন্য আরেকটা জায়গাতে প্রয়োজন হতে পারে, তো আপনি সেই জায়গায় এই মেথডটা শুধু কল করেন, এই মেথডটাকে আপনি আবার একটা জায়গাতে কল করেন, সে আবার একটা প্রিন্ট করে দেবে 30। তার মানে আপনার শুধু কল করলেই হবে, আপনাকে বারবার এই যোগের কাজগুলো আপনাকে বারবার করার প্রয়োজন হচ্ছে না। কিন্তু
আপনি যে এই যে যোগের কাজটা করলেন 10 আর 10 20 এই যোগের কাজগুলো করলেন, এই কাজটা আপনাকে বারবার করার কি হচ্ছে না প্রয়োজন দরকার পড়বে না, জাস্ট আমি ওই ফাংশনের যে নামটা দিব ওইটাই জাস্ট কল করব না ভাইয়া? তাই শুধু কল করলে হয়ে যাবে। বুঝা গেছে? জি। মাথায় কি এখনো নেওয়ার মতো জায়গা আছে? আনফরচুনেটলি আমি তো মিস করছি, এই জন্য ভাই। অনেকটা স্পেস আসলে আছে ভাই। জিনিসগুলো কিন্তু ইন্টারেস্টিং, কিন্তু আপনারা কেন যে ডিফিকাল্ট মানে কঠিন ভাবে নিচ্ছেন আমি বুঝতেছি না। এই ফার্স্ট টাইম জিনিসগুলো সবার ক্লাসের মধ্যেই জিনিসগুলো হয়ে যাওয়ার কথা, আমি আসলেই বুঝতেছি না। হয় আমার প্রবলেম অথবা আমারই প্রবলেম আসলে। তাছাড়া আমি কেন আপনাদেরকে সহজ করে বোঝাতে পারতেছি না? ব্যাপারগুলো কিন্তু আসলেই সহজ। ভাই আমি ওই লেখার মাঝখানে একটা ব্রেক পাওয়ার আমি এটা বাইর করছিলাম আর কি, ঘাটতে ঘাটতে ওই দিন একটা প্রবলেম হয়েছিল আর কি। এটা হচ্ছে কি ফাংশনের পরে আবার ডকুমেন্ট ডট রাইট দিয়ে ফার্স্ট ব্রেকেটে কোলন দিয়ে আবার ওই যে ব্রেক লিখলেই হয়ে যায় একটা এটা তো আলাদা আমরা লাইনে। দেখছি সেই আগের দিনই। না ওইটা মিস হয়ে গেছিল আর কি একটা ফাংশনে। হতে পারে, কিন্তু এই জিনিসগুলো কথা বলে, এই জিনিসগুলো কি বুঝছেন আপনারা? জি ভাইয়া, এখন বুঝতে পারছি ক্লিয়ার। শিওর? জি। আমার একটা জিনিস দেখে দেখ, দেখবেন? ভাই আজকে না। এবার দেখবো, দেখান। এখানে যারা ক্লাসে আছে এরা কিন্তু সবাই আছে এখানে। ভাই আপনি আর কোনো জিনিস দেখেন না, একটা problem ভাই solve 12 করুন। জন আছে অনলি। 12 জন আছেন, তারপরও দেখা যায় সবাই লগ ইন করা অবস্থায় আছে, সবাই আছে কিনা জানি না, আল্লাহ জানে। আজকে তো ভাইয়া বলেন ভাই। আমি ভাইয়া আছি ভাইয়া, দেখান। চিল্লাই চিল্লাই গালা ফাটাই ফেলতেছি কিন্তু কেউ রেসপন্স করে না, মানে আমি কি বুঝবো বলেন? ভয় পাচ্ছে ভাইয়া সবাই। তাহলে কি করবো বলেন? সামনে যাবো না পিছনে আসবো?